হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? দিনকাল কেমন চলতেছে ছোট্ট বন্ধুরা? কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম সৈয়দ আহনাফ তাহমিদ, রায়হান চৌধুরী, সুপর্ণা দাস, নমস্কার, শাহরিয়ার আহমেদ, রানা বাপ্পি, আফিয়া, ফাইজা, আমজাদ হোসেন, শাহরিয়ার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো শাহরিয়ার? মাহবুবা ইসলাম তিথি, ওকে, মেহজাবিন, ভালো আছি, তুমি কেমন আছো? হাফসা, ওয়ালাইকুম আসসালাম, হাসান হামিদি, মোহাম্মদ আজিজ, নিহাদ, ওকে, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমাদের বহুপদী অধ্যায়ের 9 নম্বর লেকচার এবং আজকের ক্লাসটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাবো, এই ম্যাথগুলো এখনো পর্যন্ত কোনো একাডেমিক পরীক্ষায় আসে নাই এবং সামনেও আসবে না। এইচএসসি পরীক্ষার জন্য বা একাডেমিকের জন্য এই আজকের ক্লাসের ম্যাথগুলো লাগবে না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও আসলে আমরা গত 8 ক্লাসে যা যা পড়ছি ওগুলা দিয়েই মোটামুটি এনাফ, বিগত 20 বছরের প্রশ্ন তুমি নিজে নিজেই সলভ করতে পারবা। তবে মাঝে মধ্যে 1-2টা প্রশ্ন একটু আউট অফ নেটওয়ার্ক বা একটু ক্রিটিক্যাল চলে আসে। আজকে ক্লাসে আমরা এরকম কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তো আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই প্রথম 8টা ক্লাস করা থাকা লাগবে। আমাকে একটু সবাই বলো তো, আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবার প্রথম 8টা ক্লাস করা আছে তো? যদি আগের ক্লাসগুলো করা না থাকে তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, বলে রাখলাম। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি করা আছে। তো চলো শুরু করি। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো দ্রুত, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ওকে, ভেরি গুড। হাসান, তোফাজ্জল, মেহজাবিন, আবু জর গিফারি, রানা বাপ্পি, প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। এই যে একটা দ্বিঘাত সমীকরণ বলছে, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে এ বি, এবং এই যে আরেকটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে সি কমা ডি। তোমাকে বলছে এই রাশিটার মান বের করতে। প্রশ্ন তোলা হইলে ডান কমেন্ট করো। তোমাকে দুইটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে এবং তাদের মূলগুলা বলে দিছে। প্রথম সমীকরণে দুইটা মূল এ বি, দ্বিতীয় সমীকরণে দুইটা মূল বি সি ডি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। খেয়াল করে দেখো আমরা কি করতে পারি। এই প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, প্রশ্ন তোলা হয়ে গেছে। তো দেখো, আমাকে বলো তোমরা, প্রথম দ্বিঘাত সমীকরণে দুইটা মূল, দেখো এটা ডান পাশে লিখি এগুলা, কারণ নিচে নিচে পরে মান বসাই দিব। আগে আমাকে বলো, প্রথম সমীকরণে দুইটা মূল যদি এ কমা বি হয়, তাহলে এ প্লাস বি এর মান কত আর এ বি এর মান কত? তাড়াতাড়ি বলো। এ প্লাস বি এর মান প্লাস মাইনাস -20 এবং এ বি এর মান প্লাস মাইনাস প্লাস, তার মানে -2020। আর দ্বিতীয় সমীকরণে দুইটা মূল সি এবং ডি হইলে সি প্লাস ডি সমান প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 20 এবং সিডি সমান প্লাস মাইনাস প্লাস প্লাস 2020। বলো, এই দুইটা লিখতে কেউ ভুল করো না। এইগুলা লিখতে যদি ভুল করো তাহলে কিন্তু সর্বনাশ। এগুলা লিখতে ভুল করা যাবে না। এইবার আমাকে বলো, আমরা ভ্যালু জানি এইগুলার, দেখো আমরা ভ্যালু জানি এ প্লাস বি এবং এ বি, এ প্লাস বি এবং এ বি মানে এই দুইটার যোগফল এবং গুণফলের মান জানি। আবার এইখানে সি প্লাস ডি এবং সি ডি এর মান জানি। আমরা এই ম্যাথটা দুইভাবে করতে পারি। দুইভাবে কিভাবে? ধরো তুমি এই দুইটা সমীকরণ সলভ করলে এ এর মান এবং বি এর মান পাবা, আবার এই দুইটা সমীকরণ সলভ করলে সি এর মান এবং ডি এর মান পাবা, তারপর এ বি সি ডি এর মান এখানে বসাই দিলা। খেয়াল করে দেখো, তুমি এই দুইটা সমীকরণ সমাধান করলে এ এবং বি এর মান পাবা, এই দুইটা সমীকরণ সমাধান করলে সি এবং ডি এর মান পাবা। তুমি এখানে ডিরেক্ট বসে দিতে পারো, অথবা ডিরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করতে পারো। কিভাবে? দেখো, এই ক্যালকুলেশনটা কিন্তু ইজি, লিখতে পারি যে গুণ করে দিয়ে, দেখো এ স্কয়ার সি মাইনাস এ সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি
মাইনাস এ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মাইনাস এই দেখো বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি মাইনাস বিডি স্কোয়ার। দেখো আমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখাই, তোমরা আগে আমাকে বলো এই দুইটা থেকে কি কমন যায় বলো তো। দেখো বলো এই দুইটা থেকে কি এ স্কোয়ার কমন নেওয়া যায় বলো। দেখো এ স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে আছে সি এখানে প্লাস ডি। তারপর দেখো তো কোথাও বি স্কোয়ার কমন নেওয়া যায় কিনা, কোথায় বি স্কোয়ার বলো। এই যে দেখো এই বলো এই যে এই দুইটা থেকে কি বি স্কোয়ার কমন নেওয়া যায় না। দেখো ভাইয়া এই যে প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে সি এখানে ডি, সি প্লাস ডি। তারপরে দেখো এ স্কোয়ার কমন নিছি বি স্কোয়ার, এখন দেখো তো সি স্কোয়ার কমন নেওয়া যায় কিনা। দেখো এই যে এখানে এখানে আছে মাইনাস সি স্কোয়ার, এই যে সামনে আছে মাইনাস এস স্কোয়ার, আর কোথায় আছে সি স্কোয়ার, এই যে এখানেও আছে। তাহলে এখানে আছে মাইনাস এস স্কোয়ার এখানে মাইনাস বিসি স্কোয়ার, দাঁড়াও তাহলে মাইনাস সি স্কোয়ার কমন নিয়ে নিই। মাইনাস সি স্কোয়ার কমন নিলে এখানে হবে প্লাস এ এখানে হবে প্লাস বি। তারপরে দেখো ডি ডি স্কোয়ার করতে কমন নেওয়া যায়, দেখো ডি স্কোয়ার করতে কমন নেওয়া যায়, এটা অন্য কালার ইউজ করি এই কালার ইউজ করি। ডি স্কোয়ার কোথায় আছে, এই যে মাইনাস এ স্কোয়ার এ ডি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাস ডি স্কোয়ার কমন নেই। আচ্ছা এই কালারটা মনে দেখা যাবে না, সাদা কালার দিয়ে লিখি। মাইনাস ডি স্কোয়ার কমন নিলে এখানে মাইনাস সেভেন এসে প্লাস এ এখানে প্লাস বি। হ্যাঁ দেখো এইবার কমন নিলেই ম্যাথ শেষ। এখানে সি প্লাস ডি কমন থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস এ প্লাস বি কমন, মাইনাস এ প্লাস বি কমন থাকবে মাইনাস সেভেন এসে প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন দেখো আমরা ভ্যালু জানি কার কার, ভ্যালু জানি এ প্লাস বি এবং এ বি, সি প্লাস ডি এবং সি ডি। তাহলে আমাকে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে লিখে ফেলি। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই বুঝতেছো, মান বসাই দেবো। এবার দেখো সবগুলোর মান আমরা জানি। এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে কি সি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ডি। এই যে ম্যাথ শেষ। দেখো ভাইয়া এইবার কিন্তু সবগুলার মান খালি বসায় দাও। দেখো আমি তোমাকে লিখে দেখাই দিই, তোমরা বলো তো অ্যান্সারটা কত আসে। সি প্লাস ডি এর মান কত 20 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, মাইনাস টু ইন্টু এ বি হচ্ছে কত মাইনাস 2020। ক্যালকুলেশনটা করো তোমরা, করে বলো কত আসে। মাইনাস এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস 20, এটা মাইনাসে মাইনাসে প্লাস 20 দিয়ে দিই। হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস 20 ইন্টু সি প্লাস ডি হোল স্কোয়ার 20 স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ডি হচ্ছে 2020। ক্যালকুলেশনটা করে বলো অ্যান্সার কত আসে, কত আসছে। এই বসাও, বসে বলো কত আসে, একটু বলো ক্যালকুলেটরে বসাও। এই তোমরা বসাইছো, করো না এখনো কেউ? এই বলো, করে থাকলে বলে ফেলো, উত্তর বসাই দেই। একজনও করো না, এই ঘটনা কি? হ্যাঁ এই তোমরা করো, করে বলো 16,000। এই যে কমেন্ট আসছে 16,000, সবার 16,000 আসছে, সবার 16,000 আসছে। ওকে ওকে ভেরি গুড। পূর্ণতা সাহা, মার্জিয়া, সামিউর রহমান, হাসান খান, আমজাদ হোসেন, ভেরি গুড। হ্যাঁ তো ইজি ম্যাথ। ওকে ফাইন। এইবার এই যে এই ম্যাথটা গত ক্লাসটা যারা যারা করছো তোমাদের মনে আছে ভাজিত প্রগমন কি জিনিস, বা হারমোনিক প্রগমন কি জিনিস, অথবা সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন, কথা একই। কিন্তু এই টাইপটা এখনো পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা আসে নাই, একাডেমিকে তো আসেই নাই, ভর্তি পরীক্ষাতেও আসে নাই, তবে আমাদের বইয়ে কিন্তু টপিকটা আছে। তো বইয়ে যেহেতু টপিকটা আছে আমাদের এটা পড়তে হবে।
একাডেমিকে আসবে না, এইচএসসি পরীক্ষা এটা আসবে না ধরে রাখো, কিন্তু অ্যাডমিশনে যে কোনো বছর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। প্রশ্নটা তোলো। দেখো তোমাকে বলেই দিছে মূলগুলো সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত প্রগমনভুক্ত, তার মানে ভাজিত প্রগমন, একই কথা কিন্তু। সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন মানে গৌণিক বিপরীত প্রগমন, এভাবেও বলতে পারে, অথবা বলতে পারে ভাজিত প্রগমন, হারমোনিক প্রগমন, কথা কিন্তু একই। তোমাকে বলছে এই সমীকরণটাই সমাধান করো। এখন তোমরা আগে আমাকে বলো, আমরা কি ক্যালকুলেটর দিয়ে আগেই অ্যান্সার বের করে ফেলতে পারবো না? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড, আমরা আগেই ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে ফেলতে পারবো, তারপরে অ্যান্সারটা মিলাবো হয়েছে কিনা। এখন শোনো, সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন বিশিষ্ট, মানে বিপরীত প্রগমনে আছে মূলগুলা। তোমাদের কি মনে আছে যে সমান্তর প্রগমনে মূলগুলো আমরা এইভাবে ধরি, ত্রিঘাতের বেলায় আলফা, আলফা প্লাস ডি, আলফা মাইনাস ডি। তাইলে এটার বেলায় কি ধরতে হবে? ধরি, দাঁড়াও, এই সমীকরণটাকে ধরো 1 নং সমীকরণ। ধরো আমি তোমাকে একদম লিখে বোঝাই দিই কিভাবে লিখবা। 6x কিউব মাইনাস 11x স্কয়ার প্লাস 6x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ধরো এটাকে ধরলাম 1 নং সমীকরণ। লিখো, ধরি 1 নং সমীকরণের মূলগুলি, 1 নং সমীকরণের মূলগুলি। ভাজিত প্রগমন মানে কি? এগুলার উল্টা। মনে আছে তো ভাজিত প্রগমন বা সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। তাহলে মূলগুলি হবে উল্টায় দাও। মাঝখানটা ধরো 1 বাই আলফা, পরেরটা 1 বাই আলফা প্লাস ডি, আগেরটা 1 বাই আলফা মাইনাস ডি। এবার আমাকে তোমরা বলো, সমান্তর প্রগমনের বেলায় মূলগুলা যখন এভাবে থাকে, তিনটা মূল যোগ করলে ডি কাটা চলে যাইতো, ডিরেক্ট আলফা এর মান চলে আসতো। একটু মনে করে দেখো, সবাই কিন্তু সমান্তর প্রগমনের ম্যাথ করছো। যখন মূলগুলা সমান্তর প্রগমনে থাকতো, তিনটা মূল যোগ করে দিলে মাইনাস ডি প্লাস ডি কাটা ডিরেক্ট আলফা এর ভ্যালু চলে আসতো। এখন এখানে কি তিনটা মূল যোগ করে দিলে বা গুণ করে দিলে বা কিছু করলে ডিরেক্ট আলফা এর মান আসবে? বলো। ভাজিত প্রগমনে এই ডিরেক্ট তিনটা মূল যোগ করো গুণ করো, ডিরেক্ট কোনোটার মান আসবে না। তাহলে এইভাবে তোমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে মূলগুলাকে এইভাবে রেখে ম্যাথ করলে ক্যালকুলেশন অনেক জটিল হবে, কঠিন হবে? বলো। আমরা যদি মূলগুলাকে এইভাবে রেখে ম্যাথটা সলভ করি, ক্যালকুলেশন অনেক জটিল হবে। তার চাইতে আমরা একটা বুদ্ধি করতে পারি না? গত ক্লাসগুলো যারা করছো তোমাদের কি মনে আছে যে এই যে মূলগুলা 1 বাই আলফা মাইনাস ডি, 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস ডি, তার বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ, এই মূলের বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ মানেই তো সমান্তর প্রগমন। এক্স এর জায়গায় কি বসাইলে পাবো? বলো। মেইন সমীকরণে এক্স এর জায়গায় কি বসাইলে বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ পাওয়া যায়? মনে আছে? 1 বাই এক্স। ভেরি গুড সুপর্ণা দাস। একটু চিন্তা করো, এইভাবে মূলগুলা নিয়ে ক্যালকুলেশন করা কঠিন। আমার বের করতে হবে আলফা এর মান এবং ডি এর মান। দেখো এখানে অজানা রাশি দুইটা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ডি। তো আমি যদি একটা বুদ্ধি করি যে 1 নং সমীকরণে, দেখো আগে কি করি, বোঝা লাগবে না, খালি দেখো। 1 নং সমীকরণে এক্স এর স্থলে 1 বাই এক্স বসিয়ে পাই। খালি দেখো আর লিখতে থাকো, একটু পরে বুঝে যাবা যদি আগের ক্লাসগুলো করা থাকে। এক্স এর স্থলে 1 বাই এক্স বসিয়ে পাই। দেখো 6 ইন্টু 1 বাই এক্স কিউব মাইনাস 11 ইন্টু এক্স এর জায়গায় 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স এর জায়গায় 1 বাই এক্স মাইনাস 1 সমান 0। দেখো নিচে আছে এক্স কিউব দিয়ে গুণ করে দাও। এই দেখো এনে 1 বাই এক্স কিউব হবে, তাহলে এক্স কিউব দিয়ে গুণ করে দাও। এটা হবে 6 মাইনাস এখানে হবে 11 ইন্টু উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস এখানে এক্স কিউব দিয়ে গুণ করলে 6x স্কোয়ার মাইনাস এক্স কিউব সমান 0। এটাকে সুন্দর বানাও। দেখো এখানে লসাগু করলে নিচে এক্স কিউব আসবে, তো আর গুণন করে দাও, অথবা এক্স কিউব দিয়ে পুরা সমীকরণটাকে গুণ করে দাও, কথা তো একই। এবার এটাকে সামনে লিখো, এটা মাইনাস দিয়ে গুণ করে দাও, এটা মাইনাস দিয়ে গুণ করে সামনে লিখো। এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 11x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এইটাকে ধরলাম
2 নং সমীকরণ, এটাকে ধরলাম 2 নং সমীকরণ। এখন এই কাজটা কেন করলাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমাকে যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের মূলগুলো হচ্ছে 1/α, 1/α + d, 1/α - d। আমি এই সমীকরণটাতে x এর জায়গায় 1/x বসাইছি। তাহলে এখন আমাকে বলো 2 নং সমীকরণ, এই সমীকরণের মূলগুলো কি হবে বলো। 2 নং সমীকরণের মূলগুলি কি হবে? 2 নং সমীকরণের মূলগুলি কি হবে? আলফা, আলফা প্লাস ডি, আলফা মাইনাস ডি। এই কথাটা কে কে বুঝছো একটু বলো। এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো। খুবই গুরুত্বপূর্ণ কথা। ম্যাথ শেষ। এখন তো ভাই এটা সমান্তর প্রগমন হয়ে গেছে। দেখো একটু কে কে বুঝছো দেখো ভাই, আমরা এই যে এটা কিন্তু এবার সমান্তর প্রগমন হয়ে গেছে। আমরা গুণত্ব এই ভাজিত প্রগমন এইভাবে ম্যাথগুলা করব না। এইভাবে মূলগুলা নিয়ে ক্যালকুলেশন করা কঠিন। আমরা জাস্ট x এর জায়গায় 1/x বসাই দিছি। তাইলে এই সমীকরণটাতে x এর জায়গায় 1/x বসাইলে যে সমীকরণটা আসবে সেটার মূলগুলা হবে এই সমীকরণের মূলগুলার উল্টা। তাহলে জাস্ট 1/α হয়ে যাবে আলফা, 1/α + d হয়ে যাবে আলফা + d, 1/α - d হয়ে যাবে আলফা - d। এখন এই যে সমীকরণটা এর মূলগুলো আছে সমান্তর প্রগমনে। তুমি বলো, তুমি মনে করো উপরের গুলা নাই, তুমি মনে করো এবার ম্যাথ হচ্ছে এতটুকু। তাহলে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলি যদি সমান্তর প্রগমনে থাকে, তুমি সমান্তর প্রগমনের ম্যাথগুলো যেভাবে করতা এখানে সলভ করে আলফা এবং ডি এর মান বের করতে পারবা না বলো। এবার এইটা সলভ করে আলফা এবং ডি এর মান বের করবা। তারপর আলফা এবং ডি এর মান এখানে বসায় দিবা, ম্যাথ শেষ। আমাদের নির্ণয় উত্তর তো এইগুলা। তবে এইগুলা নিয়ে আলফা এবং ডি এর মান বের করা কঠিন, এখান থেকে সলভ করা সহজ। দেখো এবার আমি একদম দেখাই দিচ্ছি। এইবার দেখো, এইবার আমরা আগে 2 নং সমীকরণটা সমাধান করবো। দেখো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে দেখো মূলগুলার যোগফল এভাবে লিখি, একদম ডিরেক্ট লিখি। মূলগুলার যোগফল আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি। মূলগুলার যোগফল প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6। তাইলে দেখো ডি ডি কাটা, 3α = 6, সুতরাং আলফা সমান 2। আবার মূলগুলার গুণফল, মূলগুলার গুণফল আলফা প্লাস ডি এবং আলফা মাইনাস ডি গুণ করলে হবে আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার, আর সামনে থাকবে আলফা। আলফা ইন্টু আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার। মূলগুলার গুণফল প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6। আলফা এর মান বসাও 2, 2 কেস করলে 4, মাইনাস ডি স্কয়ার সমান 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত 3, তা 3 4 থেকে 3 গেলে 1, ডি স্কয়ার সমান 1। সুতরাং ডি সমান প্লাস মাইনাস 1। ভাই তোমাদের তো মনে আছে আমরা তো এই যে সমান্তর প্রগমন, এই সমীকরণের জন্য মূলগুলো সমান্তর প্রগমনে আছে। তাহলে এখানে ডি এর মান অবশ্যই প্লাস মাইনাস আসবে, এবং এখান থেকে প্লাস মাইনাস 1 যে কোনো একটা নিলেই হবে। বলো +1 নিবা নাকি -1? যে কোনো একটা নিলেই হবে, বুঝছো? তুমি শুধু +1 নাও। এই যে দেখো আমি আলফা এর মান পেয়ে গেছি, আর ডি এর মান +-1 যে কোনো একটা নিলেই হবে। সুতরাং দেখো আমার নির্ণয় অ্যান্সার কোনগুলো? এগুলা। আমার অ্যান্সার কিন্তু এগুলা না, তুমি চাইলে এগুলা বাইর করতে পারো। ধরো আমি তোমাকে দেখাই দিই যে এখানে মূলগুলা কি হবে। বলো আলফা এর মান হচ্ছে 2, আলফা প্লাস ডি, তুমি ডি এর মান 1 ধরো, আমি একদম শুধু +1 লিখলাম, এখানে প্লাস মাইনাস লিখার দরকার নেই, তুমি শুধু 1 লিখে রাখো। তাহলে 2 আর 1 এ 3, 2 থেকে 1 গেলে 1। তাহলে এই যে সমান্তর প্রগমন, এই যে সমীকরণটা, এই সমীকরণের মূলগুলো হচ্ছে 1 2 3। তাহলে এই সমীকরণের মূলগুলো কি হবে বলো? বলো 1 1/2 1/3, 1 কে উল্টালে তো 1ই হবে। 1 1/2 1/3। বলো কে কে বুঝছো? খুবই চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটা একাডেমিক পরীক্ষায় আসার সম্ভাবনা কম, বাট অ্যাডমিশনে বুয়েট ভর্তি পরীক্ষায় যে কোনো বছর চলে আসবে। এই ম্যাথটা যে খুবই গুরুত্বপূর্ণ, এটা কে কে বুঝতেছো বলো? তোমরাই বলো এই ম্যাথটা যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা কি তুমি নিজে নিজে ফিল করতে পারতেছো না যে এখানে একটা ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ আছে? বলো কে কে বুঝছো? যখনই তোমাকে বলবে ভাজিত প্রগমন অথবা সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন, তুমি কি করবা? x এর জায়গায় 1/x বসাই দিবা। যে সমীকরণটা দেওয়া আছে সেখানে x এর জায়গায় 1/x বসাই দিবা।
তারপরে এখানে লসাগু করলে এক্স কিউব হবে নিচে, তাহলে এক্স কিউব দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করে দাও। মানে লসাগু করে আর গুণন করা যে কথা, একই তো কথা, একবারেই পুরো সমীকরণকে এক্স কিউব দিয়ে গুণ করে দাও। তাইলে নতুন যে সমীকরণটা পাবো এটা হয়ে যাবে সমান্তর প্রগমন, এটা উল্টে যাবে, উল্টে গেলে সমান্তর প্রগমন। এইবার তুমি এই সমীকরণটা সলভ করে সমান্তর প্রগমন যেভাবে সলভ করতাম, আলফা এর মান ডি এর মান বের করে এখানে বসায় দাও, শেষ। বুঝছো? একজন বলছে আলফা এর মান -2 হবে না ভাইয়া? আলফা এর মান -2 কেমনে হবে? এই দেখো আলফা 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 3 আলফা সমান 6, তাহলে আলফা সমান 2। দেখো মূলগুলার যোগফল এই যে এখান থেকে দেখো, এগুলা তো 2 নং সমীকরণ থেকে আসবে, প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। একটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাস আছে প্লাস 6। এই বুঝছো? এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং যে কোনো বছর এই ম্যাথটা পরীক্ষায় চলে আসবে। এবার এই ম্যাথটা কে কে পারবা আমি উত্তরটা লিখে দিছি, উত্তর তো তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। দেখো সেম সেম প্রশ্নটা পড়ো, এটা নিজেরা করবা, প্রশ্নটা পড়ো। এই সমীকরণের মূলগুলি ভাজিত প্রগমনে থাকলে মূলগুলি নির্ণয় করো, সেম প্রশ্ন কিন্তু। ভাজিত প্রগমন যে কথা, হারমোনিক প্রগমন একই কথা, প্রশ্নে ভাজিত প্রগমন বলতে পারে, হারমোনিক প্রগমন বলতে পারে, অথবা সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত প্রগমন বলতে পারে। তুমি শুরুতে কি করবা? শুরুতে এক্স এর জায়গায়, এই সমীকরণে এক্স এর জায়গায় 1/x বসাবা, বসায়ে যে সমীকরণটা পাবা সেই সমীকরণের মূলগুলা হবে সমান্তর প্রগমন, আলফা আলফা প্লাস ডি আলফা মাইনাস ডি। তারপর এখান থেকে এই সমান্তর প্রগমন, এই যে দ্বিতীয় সমীকরণটা, এটা 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে এক্স এর জায়গায় 1/x বসাইলে যে সমীকরণটা আসবে তার মূলগুলো হবে সমান্তর প্রগমনে। এখান থেকে সলভ করে আলফা এবং ডি এর মান বের করবা। তারপর আমাদের নির্ণেয় সমীকরণের যে মূলগুলা, মানে নির্ণেয় মূলগুলা যে সমীকরণটা দেওয়া আছে সেটা হবে কি 1/α, 1/α প্লাস ডি, মানে এই মূলগুলোর উল্টা 1/α মাইনাস ডি। তো তুমি আলফা এবং ডি এর মান বের করে, আলফা এবং ডি এর মান এই দুটা মান বের করে, এই মূলগুলা তো আর বের করা লাগতেছে না, জাস্ট এখানে বসাই দিবা, শেষ। বুঝতে পেরেছো? এবং অ্যানসারটা আসবে এই যে এরা। ওকে ফাইন, ওকে, কে কে বুঝতে পেরেছো? ভেরি গুড, একদম সেম সেম ম্যাথ। তার মানে পরীক্ষায় যদি ভাজিত প্রগমনের ম্যাথ আসে বা সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত প্রগমন ভুক্ত ম্যাথ আসে, তুমি জাস্ট এক্স এর জায়গায় 1/x বসায় দিবা সমীকরণটাতে, তারপর সমান্তর প্রগমন ধরে ম্যাথটা সলভ করে আলফা এবং ডি এর মান বের করবা, তারপর এখানে বসায় দিবা, কাজ শেষ। ওকে গুড। এইবার তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দেই, তোমাদের কি মনে আছে এই কথাগুলা? এগুলো কিন্তু ক্লাসে পড়াইছিলাম। ত্রিঘাত এবং চতুর্ঘাত, সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন, এবং ত্রিঘাতের সমান্তর প্রগমনের ম্যাথ আমরা করছিলাম, ত্রিঘাতের গুণোত্তর প্রগমনের ম্যাথ করছিলাম। একটু মনে আছে কার কার? দেখো আমরা ত্রিঘাত সমীকরণের সমান্তর প্রগমনের ম্যাথ সলভ করছি, ত্রিঘাত সমীকরণের গুণোত্তর প্রগমনের ম্যাথ সলভ করছি, কিন্তু চতুর্ঘাত সমীকরণ কিন্তু সলভ করি নাই। চতুর্ঘাত সমীকরণ কি সলভ করছি? সলভ করি নাই, কারণ চতুর্ঘাত সমীকরণ থেকে সমান্তর প্রগমন কিংবা গুণোত্তর প্রগমন এখনো পর্যন্ত একাডেমিক সিলেবাসে নাই। চতুর্ঘাতেরটা একাডেমিক সিলেবাসে এরকম ম্যাথ নাই, বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে, একাডেমিকে আসবে না, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে। দেখো তো চতুর্ঘাত সমীকরণে যদি মূলগুলা সমান্তর প্রগমনে থাকে তাহলে মূলগুলা কিভাবে নিতে হয় একটু দেখো। এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে দেখাইছি। আলফা প্লাস ডি আলফা মাইনাস ডি, ডিফারেন্স থাকবে 2d, তারপর আলফা প্লাস 3d আলফা মাইনাস 3d। আর গুণোত্তর প্রগমনে সাধারণ অনুপাত হবে আর স্কয়ার, একটা আলফা আর, তার আগে একটা আলফা বাই আর, পরেরটা আরো আর স্কয়ার বাড়বে আলফা আর কিউব, আর আগেরটা আরো আর স্কয়ার কমবে মানে আলফা বাই আর কিউব। এগুলো মুখস্থ রাখবা, পরীক্ষা হলে যাতে এগুলা মনে করে বসাইতে না হয়, ডিরেক্ট মুখস্থ রাখবা যে চতুর্ঘাত সমীকরণে সমান্তর প্রগমনের বেলায় পাশাপাশি দুইটা মূলের ডিফারেন্স হবে 2d, সাধারণ অন্তর হবে 2d, আর গুণোত্তর প্রগমনে সাধারণ অনুপাত হবে আর স্কয়ার, আলফা আর কিউব, আলফা বাই আর কিউব। ঠিক আছে, এইবার প্রশ্নটা তোলো ভাইয়া। আগের কনসেপ্টটা আরেকবার একটু বলবেন? শোনো, এটা আগের ক্লাসগুলোতে পরে আসছি, কনসেপ্টটা হচ্ছে এই যে এটা দেখো,
কোনো একটা সমীকরণে তুমি যদি এক্স এর জায়গায় 1/x বসাও, তাহলে নতুন যে সমীকরণটা আসবে তার মূল হবে আগের মূলগুলার উল্টা। জাস্ট এখানে 1/α - d হয়ে যাবে α - d, 1/α হয়ে যাবে আলফা, 1/α + d হয়ে যাবে α + d। কোনো একটা সমীকরণে, সেটা দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, যেই সমীকরণই হোক না কেন, ওই সমীকরণে তুমি x এর জায়গায় 1/x বসাইলে মূলগুলা উল্টে যাবে। বুঝছো? এই যে এই মূলগুলো এরকম হয়ে যাবে। তো এই তিনটা মূল নিয়ে ক্যালকুলেশন করা কঠিন, কিন্তু এই তিনটা নিয়ে ক্যালকুলেশন করা ইজি, এবং আমরা আগের ক্লাসেই পড়ে ফেলছি। তারপরে এখান থেকে আমার তো টার্গেট হচ্ছে এখানে আলফা এবং ডি বের করা। তো আলফা এবং ডি এই মূলগুলা নিয়ে সমাধান করে বসাই দিব, অ্যান্সার পেয়ে যাবো। এখানে বসাই দিলে এই যে অ্যান্সার শেষ। ওকে, হ্যাঁ, এইবার দেখো প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। তার আগে আমাকে বলো, তোমরা আগে ক্যালকুলেটর দিয়ে দাঁড়াও, বাইর করে ফেলবো, আগে দাঁড়াও, ধরে নেই এই সমীকরণের মূলগুলো সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে মূলগুলো কিভাবে ধরতে হবে বলো? সমান্তর শ্রেণীভুক্ত চতুর্ঘাত সমীকরণ, ডিফারেন্স হবে 2d, একটা হবে আলফা প্লাস ডি, তার আগে একটা হবে আলফা মাইনাস ডি, এরপর একটা হবে আলফা প্লাস 3d, 2d আরো যোগ করো, আলফা প্লাস 3d, তার আগে একটা হবে আলফা আরো 2d বিয়োগ, এদিকে কমতে থাকবে। তার মানে আমরা দেখো ছোট থেকে বড় লিখছি। এই আমরা যে মূলগুলো লিখছি, দেখো এটা সবচেয়ে ছোট, তারপরে এটা বড়, তারপরে এটা, মানে আমরা ছোট থেকে বড় এই সিরিয়ালে লিখছি, তাই না? এখন তুমি আগে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ডান পাশে উত্তরগুলো লিখে ফেলো মনে মনে। এটা তো পরীক্ষায় মনে মনে লিখবা, লিখে ফেলো। পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি হচ্ছে 4, x³ এর সহগ 1, x³ এর সহগ -2, x² এর সহগ -21, x এর সহগ +22, ধ্রুবক হচ্ছে 40। তাহলে দেখো মূলগুলা 5, 2, -1, -4। আচ্ছা একটু ওয়েট, দেখো আমরা এখানে মূলগুলা কি ধরছি? ছোট থেকে বড় না? দাঁড়াও, এগুলোকে আমি ছোট থেকে বড় লিখি মনে মনে। সবচেয়ে ছোট -4। দেখো আমরা তো ম্যাথগুলা, এই যে আমরা যখন মূলগুলা নিছি, দেখো ছোট থেকে বড় এইভাবে লিখছি। তাহলে এখানে সবচেয়ে ছোট -4, তারপরে -1, তারপরে 2, তারপরে 5। আচ্ছা বলো তো এখানে মূলগুলার সাধারণ অন্তর কত? বলো দেখি, মূলগুলা কি সমান্তর ধারায় আছে? আছে। দেখো 3 করে বাড়ছে, সাধারণ অন্তর 3। দেখো -4 থেকে -1 3 বাড়ছে, -1 থেকে 2 3 বাড়ছে, 2 থেকে 5 3 বাড়ছে, তার মানে সমান্তর ধারায় আছে। এটা আমরা রাফ লিখে রাখলাম, এটা তো আগে লিখে ফেলবো না, এটা রাফ ছোট থেকে বড় এই সিরিয়ালে লিখছি। এখন আমাকে তোমরা বলো, শুরুতেই লিখো সামেশন অফ আলফা, মানে মূলগুলার যোগফল, প্লাস মাইনাস, মাইনাস মানে +2। তুমি এই লাইনটা লিখতেও পারো অথবা ডিরেক্ট লিখে ফেলতে পারো যে মূলগুলার যোগফল। দেখো মূলগুলার যোগ করলে কি হবে? -3d + 3d কাটা, প্লাস ডি মাইনাস ডি কাটা, 4টা আলফা থাকবে, 1টা 2টা 3টা 4টা, 4 আলফা সমান 2। সুতরাং আলফা সমান কত বলো? 1/2। এখন আমাকে তোমরাই বলো, এখানে অজানা রাশি কয়টা ভাইয়া? অজানা রাশি 2টা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ডি। তো ত্রিঘাত সমীকরণে, সরি ত্রিঘাত না তো চতুর্ঘাত, চতুর্ঘাত সমীকরণে মূল সহগ সম্পর্ক আছে 4টা। তো যেহেতু অজানা রাশি 2টা, আমার 2টা সমীকরণ নিলেই হবে। তো একটা নিছি মূলগুলোর যোগফল, আর একটা কোনটা নিব? চতুর্ঘাত সমীকরণে যে 4টা সম্পর্ক, প্রথমটা আর 4 নাম্বারটা, এই দুটোই তো সবচেয়ে সহজ। প্রথমটা হচ্ছে মূলগুলোর যোগফল, আর লাস্টেরটা হচ্ছে মূলগুলোর গুণফল। ধরো এই যে এটা, এই যে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 40। এই দেখো ভুল করো না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, 40/1, 1 দিয়ে তো ভাগ করা লাগে না। এবার আমাকে বলো এই মূলগুলা গুণ করলে কি হবে? দেখো এই দুইটা গুণ করলে হবে আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুইটা গুণ করলে আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার, আর এই দুইটা গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আলফা স্কয়ার মাইনাস 3d কে স্কয়ার করলে 9d স্কয়ার সমান 40। দেখো এই যে এই দুইটাকে গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই দুটোকে গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 3d কে স্কয়ার করলে হবে 9d স্কয়ার। ওয়েট, এইবার এখানে
আলফা এর মান বসায় দাও। এই আলফা এর মান কত? 1/2। আলফা স্কোয়ার মানে 1/2, 1/2 কে স্কোয়ার করলে 1/4, 1/2 কে স্কোয়ার করলে 1/4, 1/2 কে স্কোয়ার করলে 1/4। এবার আমাকে তোমরা বলো, এই যে সমীকরণটা, এই সমীকরণে অজানা রাশি কয়টা? এই সমীকরণে অজানা রাশি কয়টা? একটা। তো একটা সমীকরণ সমাধান করে একটা অজানা রাশির মান কি বের করা যাবে না? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে না, ডিরেক্ট উত্তর লিখে ফেলবা। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটা সমীকরণ সমাধান করে একটা অজানা রাশি বের করা, এইগুলার ক্যালকুলেশন দেখাইতে হয় না। এখন ডিরেক্ট তুমি কেমনে উত্তর লিখবা? ডিরেক্ট তো এটা ক্যালকুলেটরে বসাইলে ডিরেক্ট অ্যান্সার আসবে না। কেমনে সলভ করবা? দেখো আমি তোমাকে বোঝাই। তোমার একটু সামান্য বুদ্ধি থাকলে জানা, কিচ্ছু চিন্তা করা লাগবে না, এগুলা ক্যালকুলেশন কিচ্ছু দেখাইতে হবে না, খালি আমার দিকে তাকাই থাকো। তুমি দেখো তো এখানে আলফা প্লাস ডি এর মান কত দেখো তো। তুমি এই দুইটার যে কোনো একটা চুজ করো, এই দুইটাই তো নেওয়া সবচেয়ে ইজি, আলফা মাইনাস ডি অথবা আলফা প্লাস ডি। তুমি তো আগেই ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে ফেলছো। মূলগুলার দিকে তাকাও, মূলগুলা দেখে বলো তো যে আলফা প্লাস ডি এর মান কোনটা আসবে লাস্টে, বলো। মূলগুলার দিকে তাকাই থাকো, আলফা প্লাস ডি এর মান লাস্টে কত আসবে? 2। তুমি যে কোনো একটা চিন্তা করো, আলফা প্লাস ডি এটা চিন্তা করো, এটার মান আসবে 2, অথবা আলফা মাইনাস ডি এটার মান আসবে কত? -1। এখন তুমি আমাকে বলো, আমার তো আগে থেকে উত্তর জানা যে আলফা প্লাস ডি এর মান আসবে 2, তাহলে আলফার মান যদি 1/2 হয়, মনে মনে ওয়েট, মনে মনে কিছু লিখবা না, এগুলো মনে মনে দেখো, এগুলো মনে মনে যে আমি আগে থেকেই জানি আলফা প্লাস ডি এর মান আসবে 2, তাহলে আলফার মান যদি 1/2 হয়, এই বলো তাহলে ডি এর মান কত? তাহলে ডি এর মান কত হবে বলো? কত? এই তোমরা কি বুঝতেছো? দেখো আলফা প্লাস ডি এর মান আসবে 2, অথবা আলফা মাইনাস ডি এর মান আসবে -1, অথবা আলফা প্লাস 3d হবে 5, আলফা মাইনাস 3d হবে -4, যে কোনো একটা দিয়ে করো। তাহলে দেখো ডি এর মান 2 থেকে 1/2 বিয়োগ কত? 3/2, 3/2। তাহলে ডি এর মান 3/2, কে কে বুঝছো? এখন তোমাদের কি মনে আছে যে সমান্তর প্রগমনের বেলায় লাস্টে ডি এর দুইটা মান আসে, একটা প্লাস 3/2 হইলে আরেকটা মাইনাস, যদিও এখানে দেখাইতে হবে না। এই তোমাদের মনে আছে যে সমান্তর প্রগমনের বেলায় ডি এর মান যদি 2 আসে, একটা +2 একটা -2, মানে +-2, বাট এখানে যে কোনো একটা নিলেই হবে, প্লাস মাইনাস না দিলেও কোনো সমস্যা নাই, তুমি চাইলে দিতে পারো। কে কে বুঝছো ভাই? বুদ্ধি থাকলে এই ক্যালকুলেশন করার দরকারই নাই, বুঝছো? আলফা এর মান পেয়ে গেছি, ডি এর মান পেয়ে গেছি, এবার সুতরাং সুতরাং নির্ণয় মূলগুলি, সুতরাং মান বসায় দাও। আলফা এর মান এই যে এখানে আলফা এর মান বসাও 1/2, ডি এর মান বসাও 3/2, নির্ণয় মূলগুলি। কে কে বুঝছো বলো? এইরকম চুরি বুদ্ধি অ্যাপ্লাই করে দিবা, ক্যালকুলেশন দেখাইতে হবে না। সুন্দর না বলো? প্রথম কথা হচ্ছে ভাই, এই টাইপগুলো একাডেমিকে আসবে না, এই টাইপগুলো একাডেমিকে আসবে না, শুধু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসবে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসলে এই ক্যালকুলেশন দেখাইতে হবে না, এটা মনে মনে শোনো, এটাও কিন্তু দেখাইতে হবে না, এইটা মনে মনে তুমি খালি সাজাবা উত্তরগুলা। দেখো এই যে আমরা মূলগুলা ছোট থেকে বড় লিখছি, তো তুমি প্রথমেই সমীকরণটা সমাধান করে যে অ্যান্সারটা আসবে মূলগুলাকে ছোট থেকে বড় এভাবে লিখবা। আলফা এর মান বের করার পর যে কোনো একটা মূল সমান চিন্তা করে ডি এর মান পেয়ে যাবে, শেষ। কত সুন্দর না? স্যার জীবনেও বুঝতে পারবে না তুমি যে এখানে চুরি বুদ্ধি অ্যাপ্লাই করছো। এমন চুরি করবো কেউ ধরতে পারবে না, ভালো কাজে চুরি করা যায়, তাই না? এটা কিন্তু ভালো কাজে চুরি করতেছে, কেউ আবার 2 নাম্বারি কাজে চুরি মুড়ি কইরা ধরা খায়ও না। এইবার সেম এই টাইপের ম্যাথটা দেখো, প্রশ্নটা তোলো। আমরা চতুর্ঘাত সমীকরণের সমান্তর প্রগমন দেখলাম, এইবার শিখবো, প্রশ্নটা তোলো, চতুর্ঘাত সমীকরণের গুণোত্তর প্রগমন। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ইএস প্লাস ক্যালকুলেটর কিনে ধোকা খাইছো? শোনো, ইন্টারমিডিয়েটে অবশ্যই ইএক্স অথবা সিডব্লিউ এই দুইটার যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করবা। ইএস প্লাস ক্যালকুলেটর তোমার ছোট ভাই বোন যারা 9-10-এ পড়ে ওদেরকে দিয়ে দাও, অথবা ওদের কাছে বিক্রি করে ফেলো, বিক্রি করে একটা সিডব্লিউ অথবা ইএক্স, এখন তো ইএক্স মার্কেটে নাই, সিডব্লিউ কিনে ফেলো। দেখো
আচ্ছা আগে বলো মূলগুলা কিভাবে ধরবো? মনে আছে একটা আলফা আর, তার আগে একটা আলফা বাই আর, মানে আর স্কয়ার করে বাড়বে, এটা হবে আলফা আর কিউব, তার আগে একটা হবে আলফা বাই আর কিউব। দেখো আমরা কিন্তু ছোট থেকে বড় লিখছি, তার আগে সলভ করে অ্যান্সার গুলা ছোট থেকে বড় লিখি। ওয়েট সলভ করি। 2 -15 35 -30 8 4 আগে লিখি, তারপর এনে তো বড় থেকে ছোট লিখ আসবে। 2 1 ক্যালকুলেটর অ্যান্সার গুলো বড় থেকে ছোটতে আসে, তুমি ছোট থেকে বড় লিখো। দেখো আমাদের এই যে ছোট থেকে বড় লিখছি, তাইলে 1/2 1/2 1 to 4। আচ্ছা বলো তো এখানে সাধারণ সরি এখানে তো সাধারণ অন্তর না, সাধারণ অনুপাত কত? মূলগুলা দেখে বলো। চারটা মূল কি গুণোত্তর ধারায় আছে? অবশ্যই আছে, গুণোত্তর প্রগমনে আছে। দ্বিগুণ করে বাড়ছে, দেখো দ্বিগুণ করে, মানে এখানে আর এর মান 2। আচ্ছা ফাইনালি ওটা আমরা পরে বের করবো। ওয়েট এখানে খেয়াল করে দেখো, প্রথমে কি করবো বলো? এই যে চারটা মূল, আচ্ছা এখানে অজানা রাশি কয়টা? অজানা রাশি কয়টা? মূল চারটা হইলেও অজানা রাশি কিন্তু দুইটা, একটা আলফা একটা আর। তো বলো এখানে আগে যোগ করবো নাকি গুণ করব? সমান্তর প্রগমনের বেলায় প্রথমে মূলগুলোর যোগ করি, কারণ তখন ডিরেক্ট আলফা চলে আসে, ডি কাটা চলে যায়। আর এটার বেলায় গুণ করব, লিখো সামেশন অফ আলফা প্লাস মাইনাস, মাইনাস মানে প্লাস 15/2। এই সরি এটা তো সামেশন আলফা লিখে ফেলছে, সামেশন আলফা বিটা গামা লিখবো, তো গামা ডেল্টা, সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা। আগে সবগুলা মূলের গুণফল বের করব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 8/2 8/2। তাহলে সবগুলা মূল যদি গুণ করি, গুণ করলে এই আর কাটা, এই আর কিউব কাটা, একটা দুইটা তিনটা চারটা আলফা থাকবে, চারটা আলফা গুণ হবে, মানে আলফা টু দি পাওয়ার 4 সমান 4। তাহলে আলফা টু দি পাওয়ার 4 সমান যদি 4 হয়, 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 স্কয়ার, মানে √2 টু দি পাওয়ার 4। সুতরাং আলফা সমান √2। এইবার দেখো চারটা মূলের গুণফল থেকে ডিরেক্ট আলফা পেয়ে গেলাম। এবার চারটা মূলের যোগফল, সামেশন অফ আলফা সমান প্লাস মাইনাস, মাইনাস মানে প্লাস 15/2। দেখো যোগ করো, যোগ করলে দেখো সবগুলোর মধ্যে আলফা আছে। এবার যোগ করব, সবগুলোর মধ্যে আলফা আছে, আলফা কমন নেও, আলফা কমন নিলে এখানে 1/r³, তারপর এটাতে 1/r, তারপর এটাতে শুধু আর, তারপর এটাতে r³ সমান 15/2। এইবার আলফা এর মান বসায় দাও, এই যে সামনে সবগুলোকে যোগ করছি, আলফা কমন নিয়েছি, আলফা এর মান বসায় দাও √2। এখন বলো এই যে সমীকরণটা, একটা সমীকরণে আননোন কয়টা বলো? এই আননোন কয়টা? এই যে সমীকরণ, এখানে একটা সমীকরণ, অজানা রাশিও একটা, শুধু আর। তাহলে এই একটা সমীকরণ সমাধান করে একটা অজানা রাশির মান, এইটা ক্যালকুলেশন দেখাইতে হবে না, ডিরেক্ট লিখে ফেলবা। এবার কেমনে লিখবা দেখো, বুদ্ধিটা দেখো। ওয়েট শোনো আমার কথা শোনো, এখানে মূলগুলা ছোট থেকে বড় এই সিরিয়ালে আছে, এখানেও ছোট থেকে বড় লিখছি। তুমি ধরো এটাকে চুজ করো, এটা থেকে হিসাব করে তো সবচেয়ে ইজি। তাহলে আলফা আর এর মান কত হবে এখানে বলো? মনে মনে চিন্তা করো, আলফা আর এর মান হচ্ছে 2, তাহলে আলফা এর মান কত? √2, তাহলে আর ইন্টু √2 সমান 2। তাহলে বলো আর এর মান কত আসবে? কাটাকাটি করলে 1/√2, সরি 1/√2 কেন, এটা ভাগ গেলে তো √2 থাকবে। আর এর মান আসবে √2, কে কে বুঝছো? আর এর মান আসবে √2। শোনো এই একজন 2 বলতেছে, ভাই এখানে কিন্তু সাধারণ অনুপাত আমরা আর ধরি নাই, আর স্কয়ার। এই দেখো এটা চাইতে এটা আর স্কয়ার বড়, এটা চাইতে এটা আর স্কয়ার গুণ বড়, এটা চাইতে এটা আর স্কয়ার, এটা চাইতে এটা আর স্কয়ার গুণ বড়, সাধারণ অনুপাত আর স্কয়ার। তাহলে আর এর মান আসবে √2। এখন তোমাদের কি মনে আছে যারা গত ক্লাসটা করছিলা, যখন আমরা সমান্তর প্রগমন দিয়ে ম্যাথ করতাম, ডি এর মান আসতো প্লাস মাইনাস, ধরো +-2 +-3,
আর আর এর মান আসতো একটা 2 হইলে একটা 1/2, একটা 3 হইলে একটা 1/3। কার কার মনে আছে? কারণ গুণোত্তরের বেলায় কেউ যদি বাম থেকে ডানে যায় তার কাছে মনে হবে বাড়তেছে, গুণোত্তর হারে বাড়তেছে। আর কেউ যদি ডান থেকে বামে আসে মানে বড় থেকে ছোটতে আসে তার কাছে মনে হবে কমতেছে। তার মানে একটা √2 হলে আরেকটা 1/√2। কে কে বুঝছো? যদিও ভাই যে কোনো একটা লিখলেই হবে, বাট তুমি দুইটাই লিখে দাও। ধরো আগেরটাতে শুধু আমি 3/2 লিখছি, তুমি চাইলে সামনে +-3/2 লিখো, কোনো সমস্যা নাই। আর এখানে এই গত ক্লাসটা যারা করছো মনে আছে না যে একটা মান যদি √2 হয় আরেকটা 1/√2, এইবার তুমি এখানে যে কোনো একটা নেও, তুমি √2 নিয়ে 1/√2 নিও, একই কথা। এই যে শেষ। দেখো তাহলে আলফা এর মান √2, আর এর মান √2, যে কোনো একটা চুজ করো, এখান থেকে একটা নিলেই হবে। বসাও, এই যে এখানে বসাও, এই যে এখানে বসায় দাও। সুতরাং নির্ণয় মূলগুলি শেষ। কে কে বুঝছো যে এই ম্যাথগুলোর মতো মজার ম্যাথ আর হয়ই না? চুরি বুদ্ধি ইউজ করে এই ম্যাথগুলা বরঞ্চ আরো সহজে হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। বলো, এই ম্যাথগুলা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এগুলা একাডেমিকে আসবে না, একাডেমিকে এগুলা আসবে না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই ম্যাথগুলা আমি যতটুকু লিখছি বোর্ডে, আমি যতটুকু লিখছি তুমিও ততটুকুই লিখবা, এর বেশি একটা লাইনও লিখবা না। এতটুকু লিখলেই 10-এ 10, এতটুকু লিখলেই 10-এ 10 পাবা। ঠিক আছে? আচ্ছা, এইবার এই ম্যাথটাও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যদিও এইটা একাডেমিক ম্যাথ আসলে সহজ। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, আমি একটু প্রশ্নটা পড়ি। এমন তিনটি বাস্তব সংখ্যা কল্পনা করি যাদের সমষ্টি শূন্য। সংখ্যা তিনটির বর্গের সমষ্টি 26, তিনটার বর্গের সমষ্টি 26, ঘনয়ের সমষ্টি -36। তিনটা কন্ডিশন দেওয়া। তোমাকে বলছে এমন একটি ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো হবে ওই তিনটা সংখ্যা। আগে প্রশ্নটা তোলো, প্রশ্নটা একবার রিডিং পড়ো, তারপর ডান কমেন্ট করো। প্রশ্নটা তোলো, ডান কমেন্ট করো, তারপর প্রশ্নটা একবার পড়ো। তোমাকে বলছে তিনটা বাস্তব সংখ্যা কল্পনা করি, ধরলাম তিনটা বাস্তব সংখ্যা ABC। তুমি আলফা বিটা গামা ধরতে পারো অথবা ABC ধরতে পারো। ABC লিখে করি, ধরি সংখ্যা তিনটা ABC, সংখ্যা তিনটা ABC। তোমাকে বলছে এই সংখ্যা তিনটার সমষ্টি শূন্য, সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগফল শূন্য। বর্গের সমষ্টি 26, বর্গের সমষ্টি মানে a² + b² + c² = 26। ঘন এর সমষ্টি a³ + b³ + c³ = -36। তোমাকে বলছে এমন একটা ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলগুলা হচ্ছে ওই তিনটা সংখ্যা। এই তিনটা কন্ডিশন প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, আগে তোমরা আমাকে বলো, ধরো একটা ত্রিঘাত সমীকরণের তিনটা মূল হচ্ছে ABC, তাহলে মূল থেকে সমীকরণ কেমনে লিখে মনে আছে? এই ত্রিঘাত সমীকরণের মূল থেকে সমীকরণ মনে করে দেখো, x³ মাইনাস সামেশন অফ আলফা, এখানে সামেশন অফ a লিখলাম, ইন্টু x² প্লাস মাইনাস প্লাস সামেশন অফ আলফা বিটা মানে সামেশন অফ ab ইন্টু x, তারপরে প্লাস মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা মানে সামেশন অফ ABC। বলো এটা মনে আছে? এই যে এটা দিয়ে ম্যাথ করতে হবে, এটা মনে আছে? একটু রিমাইন্ড করে ফেলো। তুমি আলফা বিটা গামা ধরো, ABC ধরো, কথা একই, মনে আছে? দেখো তিনটা মূল থেকে ত্রিঘাত সমীকরণ লেখার বুদ্ধি হচ্ছে x³ মাইনাস সামেশন অফ আলফা ইন্টু x², এখানে মাঝখানে একটু গুণ চিহ্ন দিয়ে দাও বা ডট দিলেই হবে, সামেশন অফ a ইন্টু x² প্লাস সামেশন অফ আলফা বিটা ইন্টু x, ঘাত এক এক করে কমবে, এখানে x³ প্লাস মাইনাস, এখানে ঘাত x², এখানে x, আর এখানে শুধু ধ্রুবক। আচ্ছা, তার মানে আমার ভ্যালু লাগবে এই যে এইটা, এইটা এবং এইটা। তার মধ্যে বলো এটার মান কত? সামেশন অফ a, এই যে এটা মানে তো সামেশন অফ, এই যে এটা মূল তিনটার যোগফল, মূল তিনটার যোগফল মানে তো সামেশন অফ a, এটা 0, তাহলে এটার মান পেয়ে গেছি 0। এবার আমার দরকার হচ্ছে এইটার মান সামেশন অফ আলফা বিটা মানে সামেশন অফ ab এবং সামেশন অফ ABC। দেখো শুরুতে এখান থেকে দেখো, এই যে এখান থেকেই তো ভাই আমি সামেশন অফ ab পাবো। কেমনে? দেখো
তোমাদের কি মনে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 26। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এবার দেখো এটার মান কত এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু এই জিনিসটার মানে কি বলো তো এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা মানেই তো সামেশন অফ এ বি। মনে আছে তো? আগের ক্লাসগুলো যদি কইরা না থাকো তাহলে কিন্তু বুঝবা না। এই যে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটা মানেই তো সামেশন অফ এ বি বা সামেশন অফ আলফা বিটা 26। তাহলে এটা -2 দিয়ে ভাগ করে দাও, -2 দিয়ে ভাগ করে দাও। সুতরাং সামেশন অফ এ বি সমান -2 দিয়ে ভাগ করলে -13। দেখো আরেকটার কাজ শেষ, এই যে এটা পাই গেছি। এবার বাকি আছে শুধু এইটা সামেশন অফ এ বি সি। বলে এটা কোত্থেকে পাবো? এটা পাবো এই যে এখান থেকে। দেখো তোমাদেরকে এই সূত্রটা মনে আছে? দাঁড়াও আগে লিখে নিই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ইচ্ছা করে 3abc বিয়োগ করব, সমতা ঠিক রাখার জন্য আবার যোগ করব। বলো এই সূত্রটা আগে কার কার মনে আছে? -36 এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা সূত্র ফেলার জন্য ইচ্ছা করে আমি 3abc বিয়োগ করব, তারপরে সমতা ঠিক রাখার জন্য যোগ করব। কারণ কি সূত্রটা কি? ওয়েট, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তারপরে থাকবে এখানে প্লাস 3abc, এটা যেমন ছিল 3abc সমান -36। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, আমাদের যদি সামান্য একটু বুদ্ধি থাকে এইটা কি লেখার দরকার ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc? তুমি তো জানো যে এটার সূত্রটা শুরু হয় এ প্লাস বি প্লাস সি দিয়ে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মনে মনে তুমি সূত্রটা যদি মনে মনে চিন্তা করো, ভাই এ প্লাস বি প্লাস সি এর মান 0, তাহলে এই পুরোটার মান কত? 0 হয়ে যাবে না? দেখো এ প্লাস বি প্লাস সি এর মান যেহেতু 0, তাহলে তো 0 দিয়ে গুণ করলে এই পুরোটাই 0 থাকবে, শুধু এইটা 3abc সমান -36। সুতরাং abc সমান 3 দিয়ে ভাগ করলে -12। তাহলে সামেশন অফ abc মানে কি? সামেশন অফ abc মানে তো শুধু abc। এই তিনটা মূলের গুণফল সামেশন অফ abc যে কথা, শুধু abc তো একই কথা রে ভাই। এবার মান বসায় দাও। বলো সুন্দর এই ম্যাথটা কে কে বুঝছো বলো? লিখো নির্ণেয় সমীকরণ x কিউব, এটা 0 হয়ে যাবে বাদ, প্লাস সামেশন অফ ab, কই সামেশন অফ ab এর মান -13 ইনটু x মাইনাস সামেশন অফ abc, সামেশন অফ abc মানে -12, মাইনাসে মাইনাসে +12, মাইনাসে মাইনাসে +12। কে কে সুন্দর ম্যাথটা বুঝতে পারছো বলো? সুন্দর এই ম্যাথটা কে কে বুঝতে পারছো? একটু তাকাই থাকো। তোমাকে বলছে এই যে এমন একটা ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো হবে abc। তাইলে এই যে সমীকরণটা, আর তোমাকে যদি মূলগুলা বাইর করতে বলতো, ধরো তোমাকে বললো মূলগুলা বাইর করো, এবার তো তুমি ডিরেক্ট এই সমীকরণ সমাধান করলেই মূলগুলা পেয়ে যাবা। এই সমীকরণটা সমাধান করলেই মূলগুলা পেয়ে যাবা। এখানে তো মূলগুলা চায় নাই, শুধু সমীকরণটা চাইছে। সুন্দর না ম্যাথটা? বলো এই ম্যাথটা কি এক্সট্রা অর্ডিনারি সুন্দর না? ম্যাথটা কিন্তু ইজি ভাই। এটা প্রশ্নটা যতটা ইজি মানে সরি, প্রশ্নটা দেখতে যেরকম আসলে ম্যাথটা ততটাই ইজি, তাই না? ম্যাথটা কিন্তু ততটাই ইজি। ঠিক আছে, এইবার এই প্রশ্নটা দেখে কেউ ভয় পায়ও না। প্রশ্নটা তোলো, না তুললেও হবে, খালি পড়ো, রিডিং পড়ো। অনেক বড় প্রশ্ন, না তুললেও হবে, ক্লাসের স্লাইডে তো থাকবেই। শোনো, এটা প্রশ্ন তোলা লাগবে না, প্রশ্ন তো ক্লাসের স্লাইডে থাকবে, খালি পড়ো, রিডিং পড়ো। আগে ভয় পায়ও না, রিডিং পড়ো। খুবই ইজি ম্যাথ, 3 লাইনের ম্যাথ। এটা 3 লাইনের ম্যাথ, খালি প্রশ্নটাই দেখতে বড়, প্রশ্ন দেখতে বিগ শো এর মতো, আর উত্তর হচ্ছে ছোট রে মাস্টারিওর মতো। দেখো প্রশ্নটা পড়ো, রিডিং পড়ো।
রিডিং পড়ে ডান কমেন্ট করো, দুইবার রিডিং পড়ো, প্রশ্ন তোলা লাগবে না, রিডিং পড়ো। একটি ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে একটি ত্রিঘাত সমীকরণ বললেন এবং এর মূলগুলো বের করতে বললেন। সমীকরণটিতে এক্স কিউবের সহগ ছিল 1। কিছুক্ষণ পর তিনি একটি ছাত্রকে মূলগুলো জিজ্ঞেস করলেন। ছাত্রটি কেবল ধ্রুবপদ ও মুখ্য পদ বাদে, প্রথম ছাত্রটা ধ্রুবপদ এবং মুখ্য পদ বাদে সমীকরণের সবগুলো পদই ভুল লিখেছিল। মানে প্রথম ছাত্রটা ধ্রুবপদ সঠিক লিখছে, মুখ্য পদ সঠিক লিখছে, বাকিগুলা ভুল লিখছে। তাই প্রথম ছাত্রের মূলগুলো আসছে এই তিনটা। আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করা হলে সেও শুধু এক্স স্কয়ার ও এক্স কিউবের সহগ ঠিক লিখায়, মূলগুলো আসছে এই তিনটা। মানে দ্বিতীয় ছাত্র এক্স স্কয়ারের সহগ ঠিক লিখছে, এক্স কিউবের সহগ ঠিক লিখছে, বাকিগুলা ভুল লিখছে, সে মূলগুলা পাইছে এগুলা। কিন্তু অন্য একজন ছাত্র এক্স কিউবের সহগ 3 লিখায়, তার মূলগুলো আসছে এই তিনটা। দেখো প্রশ্নে শুরুতেই বলা ছিল যে এক্স কিউবের সহগ 1। এই দেখো প্রশ্নে বলা ছিল যে স্যার যেই সমীকরণটা বলছেন সেখানে এক্স কিউবের সহগ হচ্ছে 1, বাট 3 নাম্বার ছাত্র ভুল করে এক্স কিউবের সহগ 3 লিখে ফেলছে, লিখে তার মূল আসছে এগুলা। এক্ষেত্রে সে এক্স এর সহগ বাদে বাকি সবগুলা ভুল লিখছে। মানে 3 নাম্বার ছাত্র শুধুমাত্র এক্স এর সহগ ঠিক লিখছে, বাকিগুলা ভুল লিখছে। তোমাকে বলছে শিক্ষকের দেয়া সমীকরণটি কি ছিল, শিক্ষকের দেয়া সঠিক সমীকরণটি বাইর করতে হবে এবং সমীকরণ বের করে সেখান থেকে মূলগুলাও বের করতে হবে। তোমাদের কি মনে আছে এরকম একটা ম্যাথ দ্বিঘাত সমীকরণ দিয়েও করছিলাম? কার কার মনে আছে একটু বলো। দ্বিঘাত সমীকরণ দিয়ে এরকম একটা ম্যাথ করছিলাম, ওটা বুয়েটে আসছিল, মনে আছে? তো ত্রিঘাত দিয়েও কি এটা বুয়েটে আসতে পারে না? অনেকে ভাবতে পারো ভাই এটা দরকার নাই, এটা কিন্তু দরকার আছে। বিগত বছরে বুয়েটে এই সেম টাইপের প্রশ্ন দ্বিঘাত সমীকরণ দিয়ে আসছে। তো তোমাদের বছর যে কোনো টাইমে ত্রিঘাত দিয়েও চলে আসতে পারে। এইবার ঠান্ডা মাথায় চিন্তা করো একদম। তোমাদের কি মনে আছে যে মূল থেকে ত্রিঘাত সমীকরণ কেমনে লিখতে হয়? একটু মনে করে দেখো। মনে আছে এক্স কিউব, এই যে মাত্র দেখাইলাম, সামেশন অফ আলফা ইন্টু এক্স স্কয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা ইন্টু এক্স, আবার মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা। এটা তো মনে মনে, এটা তো আসলে লেখা লাগবে না। মূল থেকে সমীকরণ লেখার সূত্র এটা। ওয়েট, আগে লিখো প্রথম ছাত্রটা সমীকরণটা কি লিখছিল। দেখো প্রথম ছাত্রের সমীকরণ, প্রথম ছাত্রের সমীকরণ। দেখো প্রথম ছাত্রটা মূল পাইছিল এই যে 6 মাইনাস 1 মাইনাস 1, তিনটা মূল। তো প্রথম ছাত্রের তিনটা মূল দেখো, এই যে প্রথম ছাত্রের তিনটা মূল, এই তিনটা মূল দেখে আগে বলো যে প্রথম ছাত্র সমীকরণটা কি লিখছিল। এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফা ইন্টু এক্স স্কয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা ইন্টু এক্স মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। ওয়েট, এখন দেখো এই যে সামেশন অফ আলফা মানে কি? তিনটা মূলের যোগফল। বলো এই তিনটা মূলের যোগফল কত? 4। তিনটা মূলের যোগফল কত? আমার সাথে সাথে বলো। এই যে এইটা সামেশন অফ আলফা, তিনটা মূলের যোগফল কত? 4। এরপরে সামেশন অফ আলফা বিটা মানে দুইটা করে মূল গুণ করে যোগ, গুণ করো, ক্যালকুলেটরতে করে ফেলো। দুইটা করে মূল গুণ করে যোগ, প্রথমে 6 আর মাইনাস 1 গুণ করলে -6, তারপর প্লাস মাইনাস 1 গুণ করলে +1, তারপরে প্লাস 6 আর -1 গুণ করলে -6 -11। এটা হচ্ছে দুইটা করে মূল গুণ করে যোগ। তারপরে এখানে হচ্ছে তিনটা মূলের গুণফল, তিনটা মূল গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 6 একে 6। তাহলে সমীকরণটা কি হবে? এটা কি এক লাইনে লিখতে পারবে না? আচ্ছা তোমরা আমাকে একটু বলো, এই ম্যাথটা ছোট হবে, খালি এক লাইনে লিখে বলতে পারবে না? অবশ্যই পারা উচিত। -4x স্কয়ার, এটা কি এক লাইনে লেখা যায় না? -11x -6 -11x। বলো এতগুলা ক্লাস করার পরে এটা তো ডিরেক্ট লেখা যায়। এবার লিখো দ্বিতীয় ছাত্রের সমীকরণ। আচ্ছা ওয়েট একটা জিনিস বলো তো, প্রথম ছাত্র কোনগুলা সঠিক লিখছিল? ওগুলো আমি সবুজ কালার দিয়ে রাখি। দেখো প্রথম ছাত্র ধ্রুবপদ ঠিক লিখছে, এই যে এটা সঠিক, এবং মুখ্য পদ বাদে সমীকরণের বাকি সবগুলা পদই ভুল লিখছিল। মানে
প্রথম ছাত্রটা ধ্রুবপদ লিখছে ঠিক, আর মুখ্য পদ মানে হচ্ছে এই যে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদ, এই যে। তার মানে প্রথম ছাত্র এক্স কিউবের সহগ সঠিক লিখছে, ধ্রুবপদ সঠিক লিখছে। এবার আসো দ্বিতীয় ছাত্র। দ্বিতীয় ছাত্রের মূলগুলা কি কি? এই যে -7 3 10 লিখো, এক্স কিউব মাইনাস এই তিনটা মূলের যোগফল ইন্টু এক্স স্কোয়ার। তিনটা মূলের যোগফল কত দেখো, 10 আর 3 13, 13 থেকে 6 গেলে কত 6, সরি 13 থেকে 7 যাবে তো 6 থাকবে এক্স স্কোয়ার। তারপরে প্লাস দুইটা করে মূল গুণফল ইন্টু এক্স, দেখো দুইটা করে মূল গুণ, -3 7 21 -21 প্লাস 3 10 30, তারপরে -7 10 70 -70, বুঝতেছো তো? 3 7 -21, 3 10 প্লাস 30, -7 10 -70 -61, এটা হয়ে যাবে -61 এক্স। তারপরে মাইনাস তিনটা মূলের গুণফল, এটা সূত্রের মাইনাস, ওই দেখো তিনটা মূলের গুণফল, তিনটা মূল গুণ করো, 3 7 21, 21 10 210, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 210। আচ্ছা এবার বলো তো দ্বিতীয় ছাত্রটা কি কি সঠিক লিখছিল? দ্বিতীয় ছাত্রটা এক্স স্কয়ার এবং এক্স কিউবের সহগ ঠিক লিখছে। তার মানে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ারের সহগ এটা লিখছে ঠিক, অর্থাৎ এই পুরা সহগটা লিখছে, এটা সঠিক লিখছে, এবং এক্স কিউবও সঠিক লিখছে। তো এক্স কিউব তো প্রথম ছাত্রই সঠিক লিখছিল, তাহলে আলাদা করে এখানে এক্স কিউবকে গোল দিয়ে তো লাভ নাই। এক্স কিউব প্রথম ছাত্রও ঠিক লিখছে, দ্বিতীয় ছাত্রও ঠিক লিখছে, তাহলে আমার এইটা কারেক্ট পেয়ে গেছি, এইটা কারেক্ট পেয়ে গেছি, এটা কারেক্ট পেয়ে গেছি। মিসিং আছে কি? মিসিং শুধু এইটা, শুধুমাত্র এই পদটা জানতে পারলেই কাজ শেষ, বুঝতেছো? তো এটা কোত্থেকে আসবে? এইটা কোত্থেকে আসবে? এইটা আসবে কোত্থেকে? ওই যে তৃতীয় সমীকরণ থেকে। হ্যাঁ ওকে ঠিক আছে। এখন দেখো তৃতীয় ছাত্রের সমীকরণ, খেয়াল করে দেখো তৃতীয় ছাত্রের মূলগুলা কি কি ছিল? এই যে দেখো এক্স কিউব মাইনাস তিনটা মূলের যোগফল ইন্টু এক্স স্কয়ার। দেখো এই তিনটা মূল যোগ করো, এই তিনটা মূল যোগ করলে নিচে লসাগু করো √3, উপরে 5 আর 1 6 আর 1 7, তাহলে 7/√3, 7/√3 ইন্টু এক্স স্কয়ার প্লাস মাইনাস প্লাস সামথিং ইন্টু এক্স। এই সামথিংটা কি? সামেশন অফ আলফা বিটা, দুইটা করে মূল গুণ করে যোগ। দেখো এটা তোমাকে দেখাই দিই, দুইটা করে মূল গুণ করে যোগ। প্রথম দুইটা মূল গুণ করলে 5 1 5 নিচে 3, তারপরে এই দুইটা গুণ করলে 1 1 1 নিচে 3, √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাবে। এবার প্রথমটা আর লাস্টেরটা গুণ করলে উপরে 5 1 5 নিচে 3, যোগ করো 3 5 5 10 আর 1 11। এই বুঝতেছো? 11/3, দুইটা করে মূল গুণ করে যোগ, এগুলো মনে মনে করে ফেলা যায়। তারপরে সূত্রের মাইনাস, দেখো এই যে সূত্রে কি আছে? সূত্রে প্লাস মাইনাস, এই যে মাইনাস সামেশন অফ আলফা বিটা, এই তিনটা গুণ করো, এই তিনটা গুণ করে দাও। গুণ করে দিলে উপরে 5 1 5 নিচে 3টা √3 গুণ করলে 3√3, 5/3√3। এখন আমাকে তোমরা বলো যে তৃতীয় ছাত্রটা কি সমীকরণটা আসলে এটা লিখছিল? প্রশ্নটা আরেকবার পড়ো ভাইয়া। প্রথম দুইটা ছাত্রের ক্ষেত্রে কিন্তু সমস্যা নাই, কিন্তু তৃতীয় ছাত্র কিন্তু সমীকরণটা এটা লিখা নাই কেন? প্রশ্নটা পড়ো, প্রশ্ন কিন্তু বলেই দিছে যে তৃতীয় ছাত্র এক্স কিউবের সহগ 3 লিখছে, এক্স কিউবের সহগ 3 লিখে মূলগুলা পাইছে এইগুলা। তার মানে এক্স কিউবের সহগ 3 বানাইতে হবে, এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিতে হবে। এই বুঝতেছো? দেখো এই যে দেখো প্রশ্নে কিন্তু বলা আছে যে 3 নাম্বার ছাত্রটা এক্স কিউবের সহগ কত লিখছে? 3। তাহলে এই সমীকরণটাতে আমি 3 দিয়ে গুণ করব। কি করব? 3 দিয়ে গুণ করব, কারণ এক্স কিউবের সহগ 3 বানাইতে হবে। 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে একটা √3 কাটা হবে 7√3 ইন্টু এক্স স্কয়ার। এখানে 3 দিয়ে গুণ করলে 3 এ 3 এ কাটা শুধু 11x, এখানে 3 দিয়ে গুণ করলে এটা 3 কাটা 5/√3। এই যে এটা হচ্ছে তৃতীয় ছাত্রের লেখা প্রকৃত সমীকরণ। এইবার বলো তৃতীয় ছাত্র কোনটা সঠিক লিখছে? তৃতীয় ছাত্র
এক্স এর সহগ ছাড়া বাকি সবগুলা ভুল লিখছে, মানে তৃতীয় ছাত্র এক্স এর সহগ এই যে এইটা ঠিক লিখছে। এইবার বলো সঠিক সমীকরণটা কি, বলো। বুঝে গেছো না তোমরা এতক্ষণে ভাই? বলো। তোমাকে বলছে শিক্ষকের দেওয়া সমীকরণটি মানে সঠিক সমীকরণ। শিক্ষক আইসা ক্লাসে যেই সমীকরণটা দিছিলেন সলভ করার জন্য, ওইটাই তো সঠিক সমীকরণ। প্রথম ছাত্রও লিখতে ভুল করছে, প্রথম ছাত্র এই এই দুইটা ঠিক লিখছে, দ্বিতীয় ছাত্র প্রথমটা আর দ্বিতীয়টা ঠিক লিখছে, বাকি সবগুলো ভুল। আমি এখানেও সবুজ দিয়ে রাখি, দাঁড়াও। দ্বিতীয় ছাত্র তো এটাও ঠিক লিখছিল, দ্বিতীয় ছাত্র এটাও ঠিক লিখছিল, বাট এটা তো আসলে আমি উপরেই পাই গেছি, এই জন্য আলাদা করে গোল দিই নাই। এবার দেখো শিক্ষকের দেওয়া সমীকরণ, এই যে শিক্ষকের দেওয়া সমীকরণটা কি ছিল লিখো, সঠিকগুলো নিয়ে লিখো। আমি সবুজ কালার দিয়ে লিখি, সঠিক সমীকরণটাকে সবুজ দিলাম। এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ারের সঠিক সহগ এইটা -6x², এক্স এর সহগ সঠিক এটা +11x, এবং ধ্রুবক সঠিক -6। এইটা হচ্ছে শিক্ষকের দেয়া সঠিক সমীকরণ। এবং তোমাকে বলছে এর মূলগুলো বের করো, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করো। এবার এইটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে মূলগুলা লেখো, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে মূলগুলা লেখো। পলিনোমিয়াল 2 ডিগ্রি 3 1 -6 +11, এটা তো 1 2 3 হবে, দেখে বোঝা যাচ্ছে 1 2 3, হ্যাঁ 1 2 3। সুতরাং মূলগুলি 1 2 3। কে কে বুঝছো বলো? এই ম্যাথটা কি বুয়েট ভর্তি পরীক্ষায় আসতে পারে না যে কোনো বছর? যারা এই টাইপের কোনো ম্যাথ করে যাবে না ওরা কিন্তু দেখেই স্কিপ করে ফেলবে। বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা কেউ যদি আগে করে না থাকে, এই টাইপের কোনো ম্যাথ, সে প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাবে, সে অ্যান্সারই করবে না। এটা তুমি কি পারবা না ভাই? এই ম্যাথটা তো 3 মিনিটের মধ্যে ইজিলি করে ফেলা যাবে। আর সব ম্যাথ তো তোমার 3 মিনিটে করা লাগবে না, কিছু ম্যাথ তুমি 4 মিনিটে করো, কারণ কিছু প্রশ্ন ছোট থাকবে, কিছু ম্যাথ 2 মিনিটে করা যাবে। আবার ভর্তি পরীক্ষায় বুয়েটে তোমার তো 40টা অ্যান্সার করার দরকার নাই। তুমি যদি বুয়েটে টপ 100-এ থাকতে চাও, টপ 100-এ, তাও 32-33টা কারেক্ট করলেই এনাফ। তোমার তো 40টা করা লাগবে না, কিছু জিনিস তো তুমি সময় বেশি পাবা। এখন এই ম্যাথটা করে দেওয়ার পরে এই ম্যাথটা হাউস ওয়াইফ দিব। সবাই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ট্রাই করবা। ট্রাই করে যারা যারা মিলাইতে পারবা, আমি উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। আচ্ছা, আগের ম্যাথটা করার পরে সেম টাইপের ম্যাথ কার কার কনফিডেন্স আছে যে পারবো? যদি না পারো লাগলে আমি খাতায় লিখে করে দিব ডিসকাশন গ্রুপে, সমস্যা নাই। বাট আগের ম্যাথটা, এটা আগের টেস্ট হোক। আগের ম্যাথটা যারা বুঝছো এটা অবশ্যই নিজে নিজে পারা উচিত। এই ক্লাসটা শেষ হওয়ার পরপরই এটা ট্রাই করবা, ট্রাই করে মিলাবা। আমি যে উত্তর লিখে দিছি, এই যে উত্তর, এই যে উত্তর, এই যে উত্তর লেখা আছে, এখানে 3টা মূল আসবে, এই যে একটা, আর এখানে কিন্তু 2টা মূল, এই যে প্লাস মাইনাস সহ। একটা মূল বাস্তব, বাকি 2টা মূল আসবে জটিল। তো আমরা তো জানি জটিল মূলগুলা কাল্পনিক, মানে অনুবন্ধী আকারে আসে। জটিল বা কাল্পনিক মূলগুলা অনুবন্ধী আকারে, সেই যে প্লাস মাইনাস, একটা প্লাস দিয়ে আসবে, একটা মাইনাস দিয়ে, মোট 3টা মূল। সবাই ট্রাই করবা। আমি উত্তরগুলো লিখে দিছি, যারা যারা মিলাইতে পারবা ক্লাসটা শেষ হওয়ার পরেই ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। আমি ক্লাস শেষ করে ডিসকাশন গ্রুপে ঢুকবো, দেখবো কারা কারা মিলাইতে পারছে। আর যারা পারো নাই, তোমরা দেখবা যারা সঠিক উত্তর দিচ্ছে, যারা গ্রুপে পোস্ট দিচ্ছে, ওদেরটা দেখে নিবা, তাইলেই তো হয়ে গেল। আমার তো আর এটা করে দেওয়া লাগতেছে না। তুমি না পারলে ডিসকাশন গ্রুপে বাকি ফ্রেন্ডদের থেকে দেখে নিবা, বাট এটা পারা উচিত। ওকে, তো আমরা আজকে ক্লাসের একদম লাস্ট ম্যাথে চলে আসছি। প্রশ্নটা তোলো। এই ম্যাথটা বুয়েট 22-23-এ আসছিল। এইটা বহুপদী এবং ত্রিকোণমিতি দুটার মিক্সড ম্যাথ, এবং এটা হুবহু কোনো বইয়ে ছিল না। এই ম্যাথটা বুয়েটে রিটার্নে আসছিল, এবং এটা আইআইটি জেইই এর প্রশ্ন হুবহু কপি করে দিছিল। এই ম্যাথটা আইআইটিতে আসছিল এই অনেক আগে, আইআইটিতে আসছিল একদম 2000 সালের আগে। তারপর এটা বুয়েটে 22-23-এ একদম সেম ম্যাথটা দিয়ে দিছে। বাট এই টাইপের ম্যাথ আমাদের কোনো একাডেমিক বইয়ে ছিল না, কিন্তু ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন তোলো। ধরো এই ম্যাথটা বুয়েটে তুমি যদি টপ 100-তে থাকতে চাও, ধরো বুয়েটের টপ 10-এ, এই ম্যাথটা না পারলেও কোনো সমস্যা নেই। এই যে এরকম কিছু ম্যাথ একটু ব্যতিক্রম, যেটা হুবহু আমাদের কোনো একাডেমিক বইয়ে ছিল না, এরকম কিছু ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় আসে। এটা সর্বোচ্চ 10%। ধরো বুয়েটে রিটেনে 40টা ম্যাথ থাকে সব মিলে, তার মধ্যে সর্বোচ্চ 4টা প্রশ্ন এরকম হইতে পারে। ওই 4টা প্রশ্নের অ্যান্সার না করেও তুমি টপ 10-এও থাকতে পারবা, বাকি 37টা কারেক্ট করতে পারলেই হবে। তো এইরকম কিছু ম্যাথ পরীক্ষায় আসবে,
ওগুলো না পারলেও কোনো সমস্যা নেই। তবে যেহেতু অলরেডি একবার বুয়েট ভর্তি পরীক্ষা এটা চলে আসছে, তার মানে এটা এখন প্রশ্ন ব্যাংকের ম্যাথ হয়ে গেছে, তো পরের বার আসলে অবশ্যই পারতে হবে। তো এই ম্যাথটা করার জন্য কিছু জিনিস জানতে হবে। আগে শোনো, এগুলো জানো কিনা? ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স, এটা জানো? ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার লন এর সাথে যা থাকবে সেটাই উত্তর। যদি এরকম হয় ই টু দি পাওয়ার লন ধরো এক্স স্কয়ার, এটার মান হচ্ছে এক্স স্কয়ার। যদি এরকম হয় যে ই টু দি পাওয়ার লন এর পরে ওভি, এটা সমান হবে ওভি। বুঝছো? ই টু দি পাওয়ার লন এর পরে যা থাকবে সেটাই হচ্ছে তার মান। ধরো তোমার নাম কি? সুপর্ণা, তা সুপর্ণাকে লেখা যায় ই টু দি পাওয়ার লন সুপর্ণা। আরেকজন বলছে বাপ্পি, বাপ্পি তোমাকে যদি কেউ নাম জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি শুধু বাপ্পি না বলে বলতে পারো ই টু দি পাওয়ার লন বাপ্পি, কোনো সমস্যা নাই। বুঝছো? ই টু দি পাওয়ার লন এর পরে যা থাকবে, ধরো ই টু দি পাওয়ার লন বাপ্পি মানে শুধু বাপ্পি। আচ্ছা ঠিক আছে, এটা জানো। আরেকটা হচ্ছে ধরো কোন একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত এটার পরম মান লেস দেন 1, তার প্রথম পদ এ, ধরো প্রথম পদ এ, প্রথম পদ এ আর সাধারণ অনুপাত তো আর, সাধারণ অনুপাত আর, তাহলে তার অসীমতক সমষ্টি সূত্র কার মনে আছে? তাহলে কোনো একটা, তোমাদের মনে আছে 9 10-এ পড়ছিলাম, কোনো একটা ধরো গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর এবং এই মডুলাস অফ আর লেস দেন 1, তাহলে তার অসীমতক সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি এ বাই 1 মাইনাস আর। এই সূত্রগুলো মনে আছে কার কার? এগুলো 9 10-এর সূত্র, কাজে লাগবে। এগুলা 9 10-এর সূত্র, এই ম্যাথটা করার জন্য এই জিনিসগুলো কাজে লাগবে। একটু বলো মনে আছে? মেইনলি আমার এই যে এই দুইটা জিনিস লাগবে, ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স আর গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি হচ্ছে এটা। ওকে, আর একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো ই এক্স পি অফ এক্স, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে এইভাবে লেখা হয়, ই টু দি পাওয়ার এক্স কে ই এক্স পি মানে এক্সপোনেনশিয়াল। এই ই টু দি পাওয়ার এক্স মানে কি? এক্সপোনেনশিয়াল এক্স, তাই তো? ই এর উপরে পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল, এটাকে পুরো নাম, এটাকে এইভাবে লেখা হয় ই এক্স পি মানে এক্সপোনেনশিয়াল এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। এখানে যদি থাকে, এখানে এক্স এর জায়গায় যাই থাকবে সেটাই হবে ই টু দি পাওয়ার ই এর উপরে পাওয়ার। ধরো যদি থাকে এক্সপোনেনশিয়াল, ধরো ই এক্স পি তার মধ্যে এক্স স্কয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এখানে যদি থাকে ওভি, যে এক্সপোনেনশিয়াল ওভি মানে ই টু দি পাওয়ার ওভি। এখন ঠান্ডা মাথায় এই ম্যাথটা আমরা ভেঙে ভেঙে করব। এই যে সমীকরণটা, প্রশ্নটা পড়ো, এই সমীকরণটা এই মানটা দ্বারা সিদ্ধ হলে বাকি আলাপ পরে তোমাকে বলছে এই জিনিসটার মান বের করো। এখন আমাকে তোমরা বলো, এই সমীকরণটা যদি এই জিনিসটা দিয়ে সিদ্ধ হয় তাহলে এই রাশিটা অবশ্যই এই সমীকরণের একটা মূল। তোমরা কি আমার সাথে একমত? বলো, একটা সমীকরণ অবশ্যই তার মূল দ্বারা সিদ্ধ হয়, একটা সমীকরণ অবশ্যই তার মূল দ্বারা সিদ্ধ হয়। তাইলে এই সমীকরণের মূল হচ্ছে এটা। এখন আগে আমাকে বলো এই সমীকরণের মূল কয়টা? ওয়েট, এটা সলভ করো, এটা সলভ করে বলো এক্স এর মান কি কি আসে। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করো। এটা হচ্ছে পলিনোমিয়াল ডিগ্রি 2, এক্স স্কয়ার সমান 1, এক্স সমান -9, ধ্রুবক 8, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 8। খেয়াল করে দেখো, এই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান আসে 1 এবং 8। তার মানে এই রাশিটার মান হয় 1 হবে অথবা 8 হবে। এই জিনিসটাকে কে বুঝছো বলো? ধরো এই ম্যাথটা তুমি পুরাপুরি বুয়েট ভর্তি পরীক্ষা পারলা না, মানে এইটা পরীক্ষার হলে না পারার মতোই একটা ম্যাথ, একটু অন্য রকমের ম্যাথ, তুমি পুরাটা পারলা না, কোনো সমস্যা নাই। এতটুকু করতে পারলেও তুমি 2 পেয়ে যাবা, যে এই সমীকরণের দুইটা মূল, একটা 1, একটা 1 একটা 8। আর আমি প্রশ্ন করে বুঝতেছি যে এই পুরো রাশিটা হচ্ছে এই সমীকরণের মূল, কারণ প্রশ্নে বলে দিছে এই রাশিটা এই সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা ওয়েট, তাহলে আমি এই পুরো রাশিটার মান হয় 1 নিব অথবা 8, দুইটা মান নিব। ওয়েট, তার আগে বলো, এখন একটু ভেঙে ভেঙে শুরুতে আগে বলো, এই যে এক্সপোনেনশিয়াল, এখানে যে ধারাটা আছে,
তোমরা কি বুঝতে পারতেছো এটা একটা গুণোত্তর ধারা? বলো আগে এটা কে কে বুঝছো? দাঁড়াও আমি তোমাকে প্রশ্ন করি, লিখো না তোমরা। এই যে ধারাটা লিখতেছে, আগে ধারাটা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা বলো? এগুলা কিন্তু চিনতে হবে। 9-10 এতটুকু জিনিস অন্তত পড়ে আসছো। আমি আগে ধারাটা লিখলাম, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? অবশ্যই গুণোত্তর। এখানে প্রথম পদ কত? প্রথম পদ sin স্কয়ার x। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত মানে কত করে বাড়তেছে? আগে ছিল sin স্কয়ার, পরে হয়েছে sin টু দি পাওয়ার 4। সাধারণ অনুপাত মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে হবে sin স্কয়ার x। তাইলে অসীমতক সমষ্টি, এই পুরাটার যোগফল কি হবে? প্রথম পদ এর মান হচ্ছে sin স্কয়ার x ডিভাইড বাই 1 মাইনাস r, আর এর মান হচ্ছে sin স্কয়ার x। দেখো sin স্কয়ার বাই 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। আগে বলে একটু কে কে বুঝছো? একটু কে কে বুঝছো? tan স্কয়ার x। ভাই আমরা সবাই জানি 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। আচ্ছা এখানে একটা শর্ত আছে যে মডুলাস অফ r লেস দেন 1। এই শর্তটা যদিও এখানে আসলে বিবেচনা না করলেও চলবে, তবে আমি তোমাকে বলে দিই। এই যে sin স্কয়ার, দেখো প্রশ্নে বলা আছে x এর মান 0 থেকে 90 এর মধ্যে, 0 থেকে বড় 90 থেকে ছোট। ভাইয়া তোমরা কি জানো 0 থেকে বড় 90 থেকে ছোট যে কোনো অ্যাঙ্গেল তুমি নাও না কেন sin স্কয়ারের মান এর চাইতে ছোটই হবে। এই যে এই শর্তটা কিন্তু মেনে চলছে। তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এই শর্তটা কি মেনে চলতেছে? হ্যাঁ চলতেছে। sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তো এখানে তো x এর মান 90 থেকে ছোট। দেখো sin 90 ডিগ্রি ভ্যালু 1, তো যেহেতু x এর মান 90 থেকে ছোট, তাহলে sin x এর ভ্যালু 1 এর চাইতে ছোট। আর 1 এর চাইতে ছোট কোনো সংখ্যাকে স্কয়ার করলে সেটা 1 এর চাইতে ছোটই হবে। কাজে এখানে এই শর্তটা মেনে চলতেছে। এটা মানে এটা নিয়ে টেনশন না করলেও চলবে। তার মানে এখন দেখো এই যে পুরো রাশিটা, ওয়েট, এই যে পুরো রাশিটা exp, আমি এই পুরাটাকে লিখতে পারি tan স্কয়ার x, সাথে আছে ln 2। বলো এভাবে লিখতে পারি কিনা? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই যে দেখো ছোট্ট বন্ধুরা, এই যে এই পুরা গুণোত্তর ধারাটার এটা তো একদম দেখো ডট 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 অসীম সংখ্যক পদ আছে। এই যে পুরা ধারাটার সমষ্টি পাইছি এত tan স্কয়ার x, তাহলে এই পুরাটার জায়গায় আমি সমষ্টি বসাই দিছি। তাহলে এই পুরা রাশিটার মান হচ্ছে এখন এতটুকু। এখন আমাকে তোমরা একটা জিনিস বলবা, তোমরা কি জানো, দাঁড়াও এটাকে আমি বামে লিখি, তোমরা কি একটা জিনিস জানো যে লন এর সামনে লন ln কিংবা লগ এর সামনে কোন একটা ধ্রুবক থাকলে সেটা পাওয়ার হয়ে যায়? দাঁড়াও আগে আমি লিখে নিই, exp লন, এই tan স্কয়ার x টা পাওয়ার হয়ে যাবে। এটা কে কে জানো? আগে আগে বলো এটা কে কে জানো? এটা কে কে জানো? এটা কয়জন জানো আগে একটু বলো। সবাই জানো কিনা? এটা সবাই জানো কিনা বলো, এটা সবাই জানো কিনা একটু দেখো। লগ কিংবা লন এর সামনে কোনো ধ্রুবক থাকলে সেটা পাওয়ার হয়ে যায়। এবার আমাকে বলো এক্সপোনেনশিয়াল মানে কি? এক্সপোনেনশিয়াল মানে কি? ই টু দি পাওয়ার এই পুরাটা। ভাইয়া তোমাদের মনে আছে এই যে এক্সপোনেনশিয়ালের পরে যেটা থাকে সেটা ই এর উপরে পাওয়ার হয়। তাহলে এখানে পুরোটা হবে ই এর উপরে পাওয়ার, এই যে ln 2 তার উপরে tan স্কয়ার x। এখন তোমাদের কি মনে আছে যে ই টু দি পাওয়ার ln এরপরে যা থাকবে সেটাই তার ভ্যালু? এই দেখো ই টু দি পাওয়ার ln তারপরে অভি থাকলে তার মান হবে অভি, কলা গাছ থাকলে হবে কলা গাছ, তাহলে এটার মান হবে ই টু দি পাওয়ার ln এর পরে যেটা আছে সেটা। ভাই আমরা কিন্তু এখনো এখানে বহুপদীর কাজ শুরুই করি নাই। এতটুকু কে কে বুঝছো বলো? একটু দেখো, একটু শোনো খালি, অনেকের বুঝতে একটু কষ্ট লাগতে পারে। দেখো ইজি কিন্তু, ই টু দি পাওয়ার ln এর পরে যা থাকবে সেটাই তার ভ্যালু। ই টু দি পাওয়ার ln x মানে x, ই টু দি পাওয়ার ln x স্কয়ার মানে x স্কয়ার, ই টু দি পাওয়ার ln অভি মানে অভি। তাহলে ই টু দি পাওয়ার ln এর পরে 2 টু দি পাওয়ার tan স্কয়ার x মানে 2 টু দি পাওয়ার tan স্কয়ার x। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে এই যে পুরা রাশিটা, এই পুরা রাশিটার মান আসলে 2
2^10^2 এখানে আলাদা করে লেখা লাগবে না, এখানে তো লিখছি, তোমাকে আমি বোঝানোর জন্য এখানেও লিখতেছি। এই যে এই পুরা রাশিটার মান হচ্ছে 2^10^2 তার মানে এই রাশিটার মান হয় 1 অথবা 2, ম্যাথ শেষ। তোমাকে বলাই ছিল যে এই রাশিটা এই সমীকরণকে সিদ্ধ করে, মানে এই রাশিটার মান এই সমীকরণের মূল হবে। তার মানে এই 2^10^2 এটার মান হয় 1 হবে অথবা 8 হবে। এবার লিখো প্রশ্ন মতে, এই তোমরা কি বুঝতেছো? লিখো প্রশ্ন মতে 2^10^2 সমান 1 অথবা 2^10^2 সমান 8। এই তোমরা কি আমার কথা বুঝতেছো? ইজি কিন্তু। এবার বলো 2^10^2 1 মানে কি 2^0, আর এখানে 2^10^2 8 মানে কি 8 মানে 2^3 মানে 2^3। তাহলে এখানে ভিত্তি ভিত্তি সেম, পাওয়ার সমান পাওয়ার, 10^x সমান 0, এখানে 10^x সমান 3। এখন আমাকে তোমরা বলো 10^x সমান যদি 0 হয় তাহলে x এর মান কত? 0। এখন আমাকে তোমরা বলো যে এখানে কি x এর মান 0 নেওয়া যাবে? বলো x এর মান 0 কি নেওয়া যাবে? প্রশ্নে বলেই দিছে না x এর মান 0 থেকে বড় হইতে হবে। এই বলো, প্রশ্নে বলা আছে x এর মান 0 থেকে বড়। দেখো x এর মান বলে দিছে, x তো একটা অ্যাঙ্গেল, tan এর পরে sin এর পরে যেটা আছে এটা তো একটা অ্যাঙ্গেল, বলা আছে অ্যাঙ্গেলটা 0 থেকে বড় হইতে হবে, আর π/2 মানে 90 থেকে ছোট, তাহলে এটা নেওয়া যাবে না। বলবা যে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। আর এখানে tan² সমান 3 হইলে tan x সমান +−√3, tan x সমান +−√3। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল যেটা বলছে অ্যাঙ্গেলটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো, x এর ভ্যালু 0 থেকে বড় 90 থেকে ছোট, অ্যাঙ্গেলটা কি পজিটিভ না? তাহলে এখানে আমি পজিটিভ নিলেই হচ্ছে, নেগেটিভ নেওয়ার দরকার নাই। √3, তাহলে বলো tan কত ডিগ্রির মান √3, নেগেটিভ নেওয়ার দরকার নেই। tan কত ডিগ্রির মান √3 বলো। সুতরাং আমরা সবাই জানি tan 60 ডিগ্রির মান √3, 60 ডিগ্রি, বাট লিখবো রেডিয়ানে, প্রশ্নে যেহেতু রেডিয়ান আছে, 60 ডিগ্রি মানে π/3। এই যে ম্যাথ শেষ। সুন্দর একটা ম্যাথ না? এইবার তুমি x এর মানে এই যে এখানে বসাও, শেষ। খুবই চমৎকার একটা ম্যাথ, বাট বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম একটু আনকমন ম্যাথ আসলে পরীক্ষায় না পারলেও সমস্যা নেই, বসাই দাও cos π/3, ডিরেক্ট বসাই দাও, π/3 মানে 60 ডিগ্রি। এই একবারে বসায় উত্তর বের করে ফেলো, কিছু লেখা লাগবে না। x এর মানটা বাইর করে হচ্ছে এখানে মেইন কাজ। বসায় বলো উত্তরটা কত আসে। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ডিভাইড বাই sin 60 প্লাস cos 60, ডিরেক্ট বসাও। -1 প্লাস √3 মানে √3 -1, সুন্দর করে লিখি, √3টা আগে লিখি, √3 -1 ডিভাইড বাই 2, শেষ। দশমিকেও দিতে পারো, এটা দশমিকে বসাও, দশমিকে হচ্ছে 0.366, 0.366। কে কে বুঝছো? এখন কথা হচ্ছে ভাই, বুয়েট ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এরকম কিছু ম্যাথ আসে যেগুলো অনেক বেশি কনসেপচুয়াল, মানে অনেকগুলা কনসেপ্ট একসাথে করে এই ম্যাথটা করা লাগে। এরকম ম্যাথ প্রতি বছর সর্বোচ্চ 40টার মধ্যে 4টে আসে, হায়ার ম্যাথে একটা, 14টা, হায়ার ম্যাথে 14টার মধ্যে সর্বোচ্চ একটা আসে। ওই একটা তুমি অ্যান্সার না করলেও বুয়েটে চান্স পাবা, টপ 10-এও থাকতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো, আমি যে তোমাকে এই ম্যাথটা করাই দিলাম, এবার যদি এটা তো ছিল 22 ব্যাচের সময়, 22-23 মানে 22 ব্যাচ, 22-23 মানে হচ্ছে 22 ব্যাচের পরীক্ষা, 23 সালে তাদের ক্লাস শুরু হবে, এইভাবে বলে সেশন। তো তোমরা যেহেতু 26 ব্যাচ, তোমাদের সেশনটা হবে 26-27। তো বুয়েট 26-27-এ যদি আবার এই টাইপটা আসে, কে কে পারবা বলো, কে কে পারবা বলো। এরই মাধ্যমে আমাদের বহুপদী অধ্যায় শেষ হইল। একাডেমিক থেকে অ্যাডমিশন যে কোনো টাইপের প্রশ্ন, আচ্ছা এই যে এটা ট্রাই করো, কই এই যে কোনো টাইপের প্রশ্ন যদি এখন পরীক্ষা আসে, কে কে পারবা বহুপদী অধ্যায় নিয়ে কনফিডেন্ট কে কে? আমি 2টা অধ্যায় পড়ালাম সেকেন্ড পেপারে। শোনো, আমরা সেকেন্ড পেপারে অলরেডি 2টা অধ্যায় পড়াই ফেলছি, একটা হচ্ছে জটিল সংখ্যা, একটা হচ্ছে বহুপদী। সাইকেল 4-এ 3টা অধ্যায় আছে, আর একটা আছে কণিক। জটিল সংখ্যা এবং বহুপদী এই 2টা অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় 2টা সৃজনশীল আসবে, আর এমসিকিউ তো
3টা 4টা করে আসবে বা 2টা 3টা করে আসবে, এমসিকিউ এর হিসাব ধরলাম না। এইচএসসি পরীক্ষায় এই 2টা অধ্যায় থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন। আর বোর্ড পরীক্ষায় ভাইয়া বোর্ডের টাইপের বাইরে কিছু আসে না। বিগত বছরে শুধু বোর্ডে আসা ম্যাথগুলা কমপ্লিট করে গেলেই তুমি বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাবা। বোর্ড এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যে কোনো টাইপের প্রশ্নে আসলে এই 2টা অধ্যায় থেকে তুমি 20-এ 20 পাবা, এই কনফিডেন্স আছে কিনা? বুয়েট ভর্তি পরীক্ষাতেও কিন্তু এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন মানে 20। তো এইচএসসি তে 20, বুয়েটে 20, 40 নাম্বার পাবা, কনফিডেন্স আছে। এমসিকিউ ক্লাস কবে হবে? মেগা এক্সামের আগে। এই বহুপদী মেগা এক্সাম আমি তো ভাবছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে নিব, অনেকেই বলতেছে ভাই আরেকটু পিছিয়ে দেন, কবে নিব দাঁড়াও দেখি। আমি ভাবছিলাম বহুপদী অধ্যায়ের মেগা এক্সাম ডিসেম্বরের 6 তারিখ শুক্রবারে নিব। তো অনেকেই দেখলাম কমেন্ট করতেছে ভাই আরেকটা সপ্তাহ পিছিয়ে দেন। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইতেছে ডিসেম্বরের 13 তারিখ শুক্রবার। সামনে একটা শুক্রবার আছে নভেম্বরের 29 তারিখ, তারপরে ডিসেম্বরের 6, তারপরে ডিসেম্বরের 13। ঠিক আছে, তো ডিসেম্বরের 13 তারিখেই নিব, পিছিয়ে দিলাম, এখনো তো গ্রুপে অ্যানাউন্স করি নাই। তো ধরে রাখো বহুপদী অধ্যায়ের মেগা এক্সাম ডিসেম্বরের 13 তারিখ হবে, শুক্রবার, ডিসেম্বরের 13 তারিখ শুক্রবার। এবং অলরেডি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ভার্সিটি প্র্যাকটিস শিট এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। সলভ করা শুরু করে দাও। আর মেগা এক্সামের আগে, মেগা এক্সাম যেই সপ্তাহের শুক্রবারে হবে ওই সপ্তাহে বহুপদী অধ্যায়ের উপর একটা এমসিকিউ ক্লাস নিব। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে অন্তরীকরণ অধ্যায়ে। তোমরা কি সবাই সাইকেল 2 তে আসো না? সাইকেল 4-এ যারা আসো, সাইকেল 4-এ তো আরেকটা অধ্যায় বাকি, কণিক, তোমাদের রাকিব ভাইয়া নিবে। বাট কণিক অধ্যায় শুরু হইতে দেরি আছে। ফার্স্ট পেপার শেষ করে তারপরে আরেকবার সেকেন্ড পেপারে আসবো। কাজেই কারো কলেজে যদি কণিক অধ্যায় সিলেবাসে থাকে তোমরা আর্কাইভ থেকে কমপ্লিট করে ফেলো, লাইভ ক্লাসের জন্য ওয়েট করে থাইকো না। কারণ আমরা ফার্স্ট পেপারে অন্তরীকরণ পড়বো, তারপরে যোগজীকরণ, তারপরে তোমাদের রাকিব ভাইয়া পড়াবে ফাংশন, তারপরে কণিক। কাজে কণিকের লাইভ ক্লাস দেরি আছে, কলেজের সিলেবাসে থাকলে আর্কাইভ থেকেই করে ফেলো। আর আগামীকালকে শনিবার সাইকেল 2-এ শুরু হবে অন্তরীকরণ অধ্যায়, অন্তরীকরণটা আমি নিব। তো যারা যারা সাইকেল 2-এ আসো কালকে অন্তরীকরণ অধ্যায়ের লাইভ ক্লাসে চলে আসবা। আর যারা যারা সাইকেল 2-এ নাই তোমরা সাইকেল 2-এ ভর্তি হয়ে যাও, কালকে থেকে কিন্তু অন্তরীকরণ অধ্যায়টা শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।